রাস্তায় যেতে যেতে বাবা কিন্তু ডেথ হয়ে যায়। আগে টি এক্সপ্রেসটা গেছে, ওখানে একজন মহিলা কাটা পড়েছে, পুরো আড়াআড়ি ভাবে কাটা পড়েছে। আর ওই যে পাথরগুলো থাকে না, ওই পাথরের ওখানে ভদ্রমহিলা পড়ে রয়েছে, ওর চোখটা উল্টে গেছে পুরোপুরি। বাড়িতে আমি যখন একা থাকছি বা রান্না করছি, তখন আমি বিভিন্ন কণ্ঠে, মানে কখনো পুরুষ, কখনো বাচ্চা, কখনো মহিলা কণ্ঠে শোনা যাচ্ছে যে বাড়িটা ছেড়ে দে, এই বাড়িতে তোরা থাকিস না। কাঁদতে কাঁদতে বলছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ঘুমটা দেওয়া একটা বউ বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য যেমন একটা লরি টাইপের গায় না, ওরকম ভাবে লরি টাইপের গাইছে আর পুরো খাটের চারপাশ থেকে ঘুরছে। আমরা আঙুলে গুনেছি 11খানা গজাল পোতা ছিল গাছের মধ্যে, 11টা প্রেত ওই বাড়ির মধ্যে ইনভলভ ছিল। তুমি কিভাবে বোঝো কোনো বাড়িতে কোনো প্রবলেম আছে বা নেগেটিভিটি আছে বা নেগেটিভ এন্টিটি আছে? বাড়িতে কি হয়েছিল যে গ্যাস সিলিন্ডার বাস্ট করে এন্টার ফ্যামিলি মারা গেছিল। যে একটা এন্টার ফ্যামিলিকে ওই বাড়ির মধ্যে ইনভলভ করে দিয়েছিল, ইভেন প্রয়োগ হয়েছিল ওখানে। তো শত্রু বিনাশের জন্য তোমাকে মা বহলামুখী শরণাপন্ন হতেই হবে, কিছু করার নেই। আর এটা কথাতেও আছে, কেউ যদি হাতের মধ্যে হলুদ কালারের ধাগা 27 বার ওনার নাম নিয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে মামলা মোকদ্দমা বা কোনো রকম মানসিক অশান্তি সেগুলো নাকি দূর হয়ে যায়। কিন্তু যদি উনার মেয়ে একটা ভুল না করতো, তাহলে কিন্তু সবকিছু হয়তো ঠিকঠাকই থাকতো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে নিদারুণ একটা ভয়ের ঘটনা আপনারা শুনতে চলেছেন এবং জানতে চলেছেন তন্ত্রের কিছু গুপ্ত এবং গুহ্য রহস্য, যে বিষয় নিয়ে আমি অনেক দিন ধরেই আলোচনা করতে চেয়েছি বা আলোচনার ব্যাপার এসেছে, সেগুলো অনেক সময় অ্যাভয়েড করা হয়েছে, কারণ অনেক সিক্রেট জিনিসপত্র থাকে যেগুলো আমরা অন ক্যামেরা বলতে পারিনি। বাট আজকে অনেক জিনিসপত্র আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স বলুন বা সূর্য লাইফের এক্সপিরিয়েন্স বলুন আমরা শেয়ার করেছি। আমরা কিভাবে স্পিরিচুয়াল হেল্পের কাজ করি বা কিভাবে জিনিসপত্রগুলো হয় সেগুলো নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। এবং হ্যাঁ, আপনারা যদি নিজের লাইফে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এরকমই একটা পডকাস্টে এসে শেয়ার করতে চান বা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করুন। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো এবং কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্ট। হ্যালো সূর্য, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে এটা তোমার সেকেন্ড টাইম। আর আজকে এমন একটা ঘটনার ব্যাপারে আমাদের আলোচনা হচ্ছিল যেটা সত্যি কথা বলতে খুবই বিরল। একদম কি ঘটেছিল না ঘটেছিল একদম সোজাসুজি তোমার কাছে চলে যাব এবং আজকে এই ঘটনা ছাড়া আরো অনেক গুপ্ত জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক কি ঘটেছিল আগে ঘটনায় চলে যাব। সবার প্রথমে তোমাকে আর সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাদের ভালোবাসাতে সেকেন্ড টাইম আমি আবার তোমার সামনে আসতে পারছি। আর সেকেন্ড কথা, আমি একটা কথা বলে নিতে চাইছি আজকে, সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেক ঘটনা না ডিরেক্টলি কিন্তু আমাদের জীবনে ঘটে না, মানে আমার জীবনে ঘটে না, অন্য কারোর জীবনে ঘটা ঘটনার মধ্যে কিন্তু আমরা মানে ইন্টেনশনালি ইনভলভমেন্ট হয়ে যাই। আর তাদের সঙ্গে থেকে তাদেরকে কতটা হেল্প করতে পারলাম সেটাকেই অ্যাজ এ ঘটনা হিসেবে তোমার কাছে আমি পরিবেশন করি। সেম হিয়ার। তো এরকমই একটা ঘটনা আজকে তোমাকে আমি বলবো। 2017-18 সময়টা আমার বেশ ভালো মনে আছে। ওই টাইমে গুরু ভাইয়ের সঙ্গে কেবল আমার পরিচয় হয়েছে। ওই টাইমে না আমরা 4 জন একটা টিম ফর্ম করেছিলাম। আমি নামগুলো নিয়ে নিচ্ছি, নামগুলো নেওয়া উচিত। আমি, সৌভিক, অভিজিৎ আর কুশল নামে একটা ছিল, সোশ্যাল মিডিয়ার থ্রু আমাদের সঙ্গে যোগাযোগ করে। 4 জন মিলে আমাদের মোটিভ কি ছিল যে আমরা অনলি ফর ডিটেকশন করব। অনেক বাড়িতে হয় কি যে মানুষের মনের ভুল থাকে, আমরা খালি ডিটেকশন করব, ডিটেকশন হওয়ার পর আমরা যদি নিজেদের মাধ্যমে, মানে আমরা কিছু ক্রিয়া তো জানতাম, তো তার দ্বারা যদি সর্ট আউট হয়ে যায় তাহলে তো খুবই ভালো, নাহলে গুরু ভাইয়ের মাধ্যমে সেটাকে এলিমিনেট করা হবে। এটাই ছিল মোটিভ। আর 4 জনের মধ্যে আমরা এমন একটা বন্ডিং ছিল, আমরা বলে রেখে দিয়েছিলাম যে রাত্রি 3টের সময় যদি কেউ কল করে, আমরা যেন তাকে এইটা না ভাবাই যে আমরা ঘুমিয়ে রয়েছি, মানে যখনই কল করবে তারা যেন হেল্প পায়। তো কুশল কি করেছিল যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেয় যে আপনি যদি কিছু ভৌতিক কিছু অনুভব করছেন বা আনন্যাচারাল কিছু বাড়ির মধ্যে ফিল করছেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এরকম টাইপের একটা অ্যাড দেয়। তো প্রথম না খুব ফেক কল আসে, মানে প্রথম দিকে আমরা এই জিনিসটা ফিল করি যে মানে আমরা স্যাটিসফাইড হচ্ছিলাম না অ্যাকচুয়ালি। ফোন করে একজন ভদ্রমহিলা বলছে নাকি মানে ওদের মানে বাজারের যে ঝুড়ি থাকে আলু পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তারপর একজন ফোন করে বলছে ওনার নাকি মৃত বাবাকে দেখতে পাচ্ছে, বাবা মারা গেছে, তারপর দেখতে পাচ্ছে। আমরা গেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে গেছিলাম, তো গিয়ে পরবর্তীকালে আমরা জানতে পারি যেগুলো প্র্যাঙ্ক পুরোপুরি ছিল, প্র্যাঙ্ক কল ছিল এক ধরনের। ইভেন কিউরিওফাইটে কৌস্তবের আড্ডাতে স্পিরিচুয়াল হেল্পের কথা বলাই হয়। তো অনেকে আগে যোগাযোগ করেছেন, আচ্ছা, তাদের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল না, তারা শুধু আমার সাথে কথা বলতে চায় বলে যোগাযোগ করেছে। এই প্রবলেমসগুলো যে কোনো জায়গায় ফিল করা যায় বা ফেস করা যায়, তুমি যেরকম ফেস করেছো আমিও ফেস করেছি, আমি রিলেট করতে পারছি। এই জন্য আগে টিম কিউরিওফাইডের সাথে আগে কথাবার্তা বলে দেন আমার সাথে যোগাযোগ করে, আমিও তোমাদের সিচুয়েশনটা একটু বুঝতে পারছি। এই জিনিসগুলো এখন হতো না, একটু ডিমোটিভেট লাগতো যে আমরা তো একটা হেল্পের জন্য এরকম হয়েছিল। মানে এবার দেখো আমার নাম্বার ওখানে দেওয়া ছিল, রাত্রির প্রায় ধরে রাখো 3:15-20 হবে, একজন ছেলে আমাকে ফোন করে বলছে আমার গার্লফ্রেন্ড ঝগড়া করে ফোন সুইচ অফ করে দিয়েছে, কোনো তন্ত্র আছে সুইচ অন করানোর জন্য, এরকম টাইপের পুরোপুরি লেটেস্ট আমাকে যোগাযোগ করেছে একজন, যোগাযোগ করে বলছে কৌস্তবদা আমার না পাখিটা হারিয়ে গেছে, ওটাকে একটু খুঁজে দিতে হবে। আচ্ছা, তারপর কি হলো? তারপর এরকমই হতে চলছিল। তো কুশল কি করেছিল, ওর কুশলের বাড়ি ছিল সিথির মোড়ের দিকে, তো ও কিন্তু একটা জেনুইন লিড নিয়ে এসেছিল ওই টাইমে, ডিউরিং এরকম চলাকালীন ওর চেনাশোনাই ছিল মোটামুটি বলা যেতে পারে। তো বাড়িটার আমি এক্স্যাক্ট লোকেশন বলছি না কিছু গোপনীয়তা রক্ষার স্বার্থে, বাড়িটা ধরে রাখো লোকেশনটা বড়হরনগর আর ডানলবের মাঝখানে কোনো একটা জায়গা পার্টিকুলার। তো আমরা যোগাযোগ করি, কথাবার্তা আমরা বলি, তো আমরা 4 জনই কিন্তু একদিন সময় করে ওনাদের বাড়িতে যাই। বাড়িটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে বাড়ি, মানে বাড়িটা তুমি দেখে মনে হবে না যে 3-4 জন বাড়িতে থাকে, মনে হবে অনেকজন বাড়িতে রয়েছে, অনেকটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে উঠোন রয়েছে, গাছগাছালি রয়েছে। আমরা যখন ঢুকছি বাড়িটাতে তখন দেখতে পাচ্ছি যে ওনার মানে হাজবেন্ড ওয়াইফ আর ওই ওয়াইফের মানে ওনার যে মানে বউ রয়েছে তার ভাই মানে ওনার শালা, 3 জন মিলে ওখানে বসে রয়েছে উঠোনে। আমরা ঢুকলাম, ওনারা হাত জোর করে আমাদেরকে মানে বাড়ির মধ্যে ইনভাইট করলো পুরোপুরি। আমরা গেলাম, ওই মহিলা প্রথম থেকেই কাঁদতে আরম্ভ করছে, প্রথম থেকেই একদম মানে ঢুকেছি সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। মহিলা যে ওনার যে ওয়াইফ মানে যিনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, ওনার ওয়াইফ প্রথম থেকেই কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে না একটা অদ্ভুত জিনিস আমরা মানে ফার্স্ট ঢুকেই মানে পুরোপুরি শক পুরোপুরি আমরা, এটা আমি ঘটনার পরে বলবো যে কেন আমরা শকড হয়েছিলাম। তো আমরা ভিতরে যাই, ভিতরে বসি, ভিতরে বসার পর আমরা ওনাদের মুখে পুরো ঘটনাটা শুনি, প্রথমে পরিচয় করে নিই যাতে ওনারা একটু রিল্যাক্সড হয়ে যায় যে আমরা এসেছি, আমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা সলিউশন করব। এবার ওনাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি যে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা ওই বাড়িটার মধ্যে হচ্ছে। কোনো প্রপার্টিগত ইস্যুই প্রথম আমাদেরকে যেটা বুঝতে পারছিলাম। ওনারা প্রথমে মানে যে ভদ্রলোক আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে উনি ওনার ভাই, দুজনা কিন্তু একই সঙ্গে জয়েন্ট ফ্যামিলি ছিল, একই বাবার 2 ছেলে, ওই মানে পৈতৃক বাড়ি ওটা, দুজনে একসঙ্গে থাকতো। উপরে থাকতো এই যে ভদ্রলোক কন্ট্যাক্ট করেছে আর নিচে থাকতো ওনার ভাই। ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, ছেলে একটু বড় মেয়ে ছোট, আর যিনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে তার 22 বছরের একটা মেয়ে রয়েছে। এইবার ওই কাকা মানে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে তার যে ভাইয়ের যে ছেলে, উনি কি করে, উনি কিছু জুয়া বা ওই খেলাধুলার মধ্যে না বেট লাগিয়ে একটু ধার বাকির মধ্যে জড়িয়ে পড়ে হঠাৎ করে। তো ওই ছেলেটার সঙ্গে না তন্ত্র সাধকদের খুব রিলেশন ভালো ছিল, তো বলেছিল যে কি করলে এটা সলিউশন হবে। তো তন্ত্র সাধক বলেছিল যে আপনারা এই বাড়িটা চেঞ্জ করুন, আপনাদের বাড়ির বাস্তু ঠিক নেই, বাড়িটা চেঞ্জ করলে সব ঠিক হয়ে যাবে। এসে নিয়েও নিজের বাবাকে কনভিন্স করে যে বাবা তুমি জেঠুর সঙ্গে কথা একবার বলো, বাড়িটাকে বিক্রি করে দাও বা আমাদেরকে আলাদা করে, আমাদের পার্টিশনটা আলাদা করে, যে হোক আমাদের চার্জেসটা দিয়ে দিক, আমরা চলে যাবো এখান থেকে, আমরা এই বাড়িতে থাকবো না। তো এই নিয়ে খুব ঝামেলা হয়। তখন উনি যিনি ভদ্রলোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে বিনয়বাবু, উনি আমাদেরকে বলছে যে আমি এত বছর ধরে থাকলাম এখানে, আমার কোনো প্রবলেম হলো না, হঠাৎ করে বাস্তু খারাপ হয়ে গেল, এরমভাবে তো হবে না না। তো ঝামেলা হয়, কেস হোক চলে ওদের দুজনের মধ্যে। তো ওরা আলাদা হয়ে বাড়ির থেকে কিছুটা দূরত্বে একটা বাড়ি ভাড়া নিয়ে নেয়, যে কেস করে আমরা কেস জিতে বাড়িটা আমরা বিক্রি করবো, তারপরে যা করার করবো। ওরা কিন্তু নিজের বাড়ি ছেড়ে দেয়, কাকারা ছেড়ে আলাদা হয়ে যায়, 2 ভাই পুরোপুরি আলাদা। সবকিছু ঠিকঠাক চলছিল, ঠিক আছে, একদম সবকিছু ঠিকঠাক চলছিল। উনি রিটায়ার করলেন, উনি একজন গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন, উনি রিটায়ার সবকিছু ঠিকঠাকভাবে করলেন, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু যদি উনার মেয়ে একটা ভুল না করতো তাহলে কিন্তু সবকিছু হয়তো ঠিকঠাকই থাকতো। আমরা এখানে এটা নিয়ে আলোচনা করতাম না, এটা নিয়ে আলোচনা করতাম না। ঠিক অ্যাকচুয়ালি ভুল আমি বলবো না, এটা হয়ে থাকে যে উনার মানে মেয়েটার মা বাবার মানে যে ভদ্রলোক আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে 25th অ্যানিভার্সারি মিস হয়ে গেছিল কোনো কারণের জন্য। ওকে, তো 26th অ্যানিভার্সারি মেয়েটা প্ল্যান করেছিল করতেই হবে, মানে মেয়েটা পুরোপুরি এক কথায় ব্যাং অন যে বাবা হ্যাঁ ডিটারমাইন যে 26তম তোমাকে অ্যানিভার্সারি পালন করতেই হবে। এবার বাবা প্রথমে রাজি হচ্ছিল না, তারপর একটু চিন্তা করলো কি যে রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া পাওনা আছে অনেক আত্মীয় স্বজনের, হোক, যখন মেয়ে এতবার করে বলছে হোক। তো মেয়ে চিন্তা করেছিল যে যেভাবে আমার বিয়ে হয়েছে ঠিক সেইভাবে রিচুয়ালসটা করবো। বাড়ির সামনে একটা জায়গা ছিল, ওখানে প্রোগ্রাম করার জন্য মানে প্যান্ডেল করে খাওয়ানোর, লোক খাওয়ানোর জায়গা রয়েছে, ভালোই জায়গা রয়েছে। তো
তো ওর মেয়ে বলছে কি যে বাবা সবাই যখন আসবে কাকারা কেন আসবে না, কাকারাও আসুক। ওর বাবা প্রথমে একটু নাই করছিল যে না ওদেরকে টাকা দরকার নেই, ওরা আসবে না, ফালতু বলা হবে। মেয়ে বলছে এতদিন ধরে কাকা রয়েছে, ডাকা উচিত। গেছে কাকার বাড়িতে ইনভাইটেশন করার জন্য, কাকারা না খুব ওদেরকে ইনসাল্ট করে ফেলেছে, প্রচন্ড ইনসাল্ট করে। যে না কাকার ছেলে বিশেষ করে খুব ইনসাল্ট করে। ওই ছেলেটার নাম ছিল সত্যজিৎ, ওকে সত্য সত্য বলে ওরা ডাকছিল, মানে বলছিল আমাদেরকে যে আমাদের বাড়ির সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই, আপনি না আমার জ্যাঠা না কেউ, আপনারা যান, মানে উকিল আপনাদের সাথে কথা বলবে, আমরা কথা বলবো না, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। ওর কাকা কিন্তু কিছু বলেনি, ঠিক আছে। বাড়ির লোক তো একদম নারাজ, যে মানে ওই কাকার বাড়ির লোক যে কেউ যাবো না আমরা, আর আপনারা এখানে আসবেন না। প্রোগ্রাম শুরু হয়, খুব ভালোভাবে প্রোগ্রাম শুরু হয়। তোরা দেখতে পাই যে কাকা কিন্তু এসছিল, ওই অ্যানিভার্সারিতে কাকা এসছিল, পার্টিসিপেটও করে খুব ভালোভাবে, ওরা খুব খুশিও হয়। ইভেন ওই মেয়েটা বলে তুমি যে কাকা এসছো আমি ভীষণ খুশি হয়েছি, ওরাও একদিন আসবে, তুমি যেমন ভুলটা বুঝতে পেরে তুমি এসছো, ওরাও আসবে, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আমাদের। প্রোগ্রাম সবকিছু খুব ভালোভাবে মেটে মা বাবা উপরে চলে যায়, মানে ওই উপরের ঘরে গিয়ে রিচুয়ালস থাকে, বিয়ের পর যেমন রিচুয়ালস গুলো থাকে না, ওরকম অনেক রিচুয়ালস ছিল, সেই রিচুয়ালস গুলো মেয়েটা করানোর জন্য ছিল। তো কাকাকে বলে কাকা একটু তুমি দেখে নিও যা আছে। সব লোকজন খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, ডেকোরেটার্স নিজের মালপত্র বলছে কাল সকালে নেব। নিচে একটা কলাপসের গেট ছিল, ওর ভিতরে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে সবকিছু রাখার কথা ছিল। তো বক্স ফক্স সবকিছু বাজছিল, তারপর সব ফেলাটালা ছিল। তো কাকা কি করেছে বলেছে তোমরা সব কি মানে যা যা জিনিসপত্র রয়েছে, হাড়ি কড়াই বক্স ফক্স সব ভিতরে ঢুকিয়ে দাও, রাত্রে ওস ফোস পড়বে, খারাপ টারাপ হয়ে যেতে পারে। ওরা ঢুকিয়ে দিয়েছে, বলছে যে আপনি মানে অনেক কিছু জিনিসপত্র ছিল না একসঙ্গে নিয়ে ঢুকছিল ওরা, মানে গেটটা একটু স্পেস খোলা দরকার ছিল। ওরা উপরে, কাকা নিচে হ্যান্ডেল করছে ব্যাপারটা ভালো করে বুঝবে। তো ওর কাকা কি করেছে কলাপসের গেটটা ধরে ঠেলতে গেছে, আর কলাপসের গেটের মধ্যে তার পাঞ্চ হয়ে গেছিল, ইলেকট্রিসিটি তার যেটা ছিল না, মানে বক্সের লাইন না হয়েছিল কলাপসের গেটের মাঝখান দিয়ে, ওই তার পাঞ্চ হয়ে গেছিল। যে কাকা ধরেছে একদম মানে ইলেকট্রিসিটি কানেক্টেড হয়ে গেছে, মানে ওখান থেকে নড়তে পারছে না উনি, পুরো বডি হয়ে গেছে। ওরা ভিতরে গিয়ে যে সুইচ অফ করবে তাহলে কাকাকে মানে ক্রস করে যেতে হবে, ওরা ওই ব্রেনটা লাগাতে পারেনি। ওরা কাঠ খুঁজছিল, যে যেহেতু ওই হাতে ধরে রেখেছে, কাঠের মাধ্যমে যদি কোনোভাবে ওনাকে ডিসকানেক্টেড করে দেওয়া হয়। তো কোনো রকমের কাঠ ফাট খুঁজে যতক্ষণ এরকম করছে, তো ততক্ষণে তো অনেক টাইম চলে গেছে। সত্যজিৎ এসছে ওই বাড়িতে, বাবার এরকম ঘটনা শুনে সবাই মানে অ্যাম্বুলেন্স ডাকার কথা বলছে। তখন ওই টাইমে অ্যাম্বুলেন্স ডাকার মতো সময় ছিল না, ওই ডেকোরেটরদের ভ্যানের মধ্যেই না ওনাকে উঠিয়ে লোকাল হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। উপর থেকে ওরাও চলে এসছে, যে কি হয়ে চিৎকার যাচ্ছে বেশি শুনে। সত্যজিৎ কি করছে, ও বাবার বুকে কান রেখে খালি শুনছে, মানে বাবার বুকে মাথা রেখে খালি শুনছে হার্টবিটটা। আচ্ছা, আর সবাইকে একটাই খালি কথা বলছে যে খুব আস্তে হয়ে যাচ্ছে, যে হার্টবিটটা প্রথম দিকে শুনতে পাচ্ছিল, যত যাচ্ছে রাস্তা হার্টবিটটা না বাবার কমে আসছে আস্তে। আমি তোমাকে বলছি যখন ঘটনাটা শুনছিলাম আমার নিজের প্যাথেটিক লাগছিল পুরোপুরি। বলছে হার্টবিটটা আস্তে আস্তে কমে আসছে, রাস্তা যেতে যেতে বাবা কিন্তু ডেথ হয়ে যায়, মারা যান উনি, মানে ওনার কাকা কিন্তু মারা যায়, মানে মেয়েটার কাকা মারা যায়। বডি যেহেতু ওই বাড়িতে উনিরা থাকতেন, বডি ওই বাড়িতেই আনা হয়েছিল, যেহেতু ভাড়া বাড়িতে তো রিসেন্টলি গেছিল, অ্যাকচুয়াল বাড়িতে ওটাই, মানে ওদের বাড়ির ফ্যামিলির লোক আছড়ে বিছড়ে কাঁদছে, ইভেন এরাও কাঁদছে, কাকাকে খুব ভালোবাসতো ওরা। কিন্তু এই সত্যজিৎ ছেলেটা কিন্তু এক ফোঁটা কাঁদেনি, এটা সবাই খেয়াল করেছে। মানে ও কোনো রিয়াক্টই করেনি, ও জাস্ট খালি বাবার দিয়ে তাকিয়ে একভাবে বসেছিল দূরে, বাবার ডেড বডি সবাই ধরে কান্নাকাটি করছে, ও এক ফোঁটা কান্নাকাটি কিছু করেনি। হয়ে গেছে, সবকিছু মিটে গেল, সবকিছু আস্তে আস্তে নর্মাল চলে এসেছিল। এইবার থেকে কি প্রবলেম শুরু ওদের বাড়িতে, মোটামুটি ধরে রাখো 15-20 দিন পর এই ঘটনা হয়ে গেছে, কাকা মারা গেছে, 15-20 দিন পর সব কাজবাজ মিটে গেছে। তারপর থেকে একটা প্রবলেম কি হচ্ছিল, এই বাড়ির বাইরে যে উঠোনটা রয়েছে ওখানে দুখানা বেজির ডেড বডি পাওয়া গেছিল, মানে মৃত বেজি একই সঙ্গে মারামারি করে দুখানা বেজি মরে পড়েছিল। তারপর থেকে ওরা দেখতে আরম্ভ করলো যে কখনো বিড়াল, কখনো কাক, কখনো বক, এইভাবে কিন্তু পাই টু পাই মানে পার ডে কিছু না কিছু হচ্ছে বাড়িটার মধ্যে। ইভেন ওদের বাড়িতে একটা জামরুল গাছ ছিল, মারা যাচ্ছে, বাড়ির সামনে একটা জামরুল গাছ ছিল, অনেক গাছের মধ্যে জামরুল গাছটা ছিল, ওই গাছের উপরে যে কটা পাখির বাসা সব মাটিতে পড়ে ভেঙে গেছে, ইভেন জামরুলগুলো পর্যন্ত পচে গেছে। তোর বাবা কি করছিল যে ওই উঠোন পরিষ্কার করার জন্য না সন্ধ্যেবেলার দিকটা বেছে নিয়েছিল, রিটায়ার করে গেছে, সন্ধ্যেবেলার দিকটা উঠোনটা একটু পরিষ্কার করব। তো যখনই উনি উঠোন পরিষ্কার করতে যেত, উনি ফিল করছিল ফার্স্ট টাইম যে উনার আশপাশ থেকে যেন দুটো ছোট ছোট বাচ্চা না ঘোরাফেরা করছে। আচ্ছা, এটা কিন্তু উনি ফার্স্ট টাইম ফিল করেছিল। বাচ্চা যে বাচ্চারা যেমন হয় না, একটু লুকিয়ে চুরিয়ে খেলার টাইপের, গাছের পিছনে লুকিয়ে গেল, জামরুল গাছের পিছন থেকে দেখছে কাউকে, এরকম টাইপের। ও বাবা কিন্তু ফার্স্ট টাইম এটা ফিল করেছে, মনে হচ্ছে যে লুকোচুরি খেলছে ওনার সাথে। উনি না প্রথমে ভেবেছিল মনের ভুল এটা, ঠিক আছে, গা করেন। তারপরে ইনসিডেন্টটা কি হয়, ওনার মেয়ে একবার কলেজ থেকে একটু লেট করে বাড়ি ফিরছিল, সন্ধে হয়ে গেছে। তো ওই মেয়েটা বাড়ি আস্তে আস্তে কিছুক্ষণ আগে দেখছে রাস্তার ঠিক মানে পাঁচিল রয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা, তারপরে মাঝখানে গেট, ওই পাঁচিলের এপারে মানে বাড়ির বাইরেই
একজন তন্ত্র সাধকের মতো একজন লোক, রেড কালারের বস্ত্র পরা গায়ের মধ্যে, উনি ঠিক ওনার নজর রয়েছে জামরুল গাছের দিকে, আর উনি কর গুনছে, হাতের কর গুনছে। তার মানে মন্ত্র পড়ছিল কিছু, পার্টিকুলার কিছু একটা কারণের জন্য উনি হাতে কর গুনছিল। তো উনি না কে যেই করেছে মেয়েটা, তো উনি ওই তন্ত্র সাধক কি করছে ওর দিকে তাকিয়ে একদম সোজা চলে গেছে। ওটা এসে মেয়েটা কিন্তু ওর মাকে বলেছে যে মা আমি এরকম দেখলাম বাড়ির বাইরে কিন্তু এমন একজনকে দাঁড়িয়েছিল, সে কিন্তু স্বাভাবিক মানুষ নয়, আমার দেখে মনে হলো কোনো সাধু ওনার হিসাবে। তো ওর মা বলছে জানিস আমি কারোর সাথে ডিসকাস করিনি, আমি কিন্তু একটা জিনিস ফিল করছি ইদানিং সময়, সেটা হচ্ছে যে বাড়িতে আমি যখন একা থাকছি বা রান্না করছি তখন আমি বিভিন্ন কণ্ঠে, মানে কখনো পুরুষ কখনো বাচ্চা কখনো মহিলা কণ্ঠে শোনা যাচ্ছে যে বাড়িটা ছেড়ে দে, এই বাড়িতে তোরা থাকিস না, বাঁচতে চাস তো বাড়ি থেকে বেরিয়ে যা। এরকম কিন্তু বারবার শোনা যাচ্ছে। ওর মা কিন্তু বাবাকেও বলেনি, প্রথমবার মেয়েকে বললো এই ঘটনাটা। আচ্ছা, ঠিক আছে, মেয়ে আর মা একটুখানি না ভয় পেয়ে গেছে, এই জিনিসটা বাবাকে বলেছে। ওর বাবা ও কি দেখেছে বাবা ওরা কিছু বলেনি, বাবা একটু সন্দেহ করছিল যে বাড়িটার মধ্যে কোনো প্রবলেম হঠাৎ করে শুরু হয়েছে, যেটা কিন্তু আগে এতদিন হতো না। তো চিন্তা ভাবনা করছে কি করব। এরপর থেকে কি শুরু হলো, বাড়ির মানে পুরো টেরিটরি জুড়ে মরা পোড়ার গন্ধ, চুল পোড়ার গন্ধ হঠাৎ করে। আর সেই গন্ধ মানে একটা পার্টিকুলার টাইম না, যখন তখন হচ্ছে, মানে সূর্য ডুবছে, সূর্যাস্তের পর থেকে যখন তখন কিন্তু এই ঘটনা মানে ওই স্মেলটা আসছে, যে মানুষের চুল পোড়ার যেমন গন্ধ, মানে গায়ের চামড়া পোড়া যেমন গন্ধ, পুরো এন্টার টেরিটরি জুড়ে কিন্তু এই গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো ওরা ভাবছে হয়তো আশেপাশে কিছু সমস্যা হয়েছে, ওই গন্ধটাই আসছে এখানে, এরকম চলছিল। তারপর কি সমস্যা হচ্ছে যে বাড়ির রান্না করা খাবার খারাপ হয়ে যাচ্ছে, রান্না করে রাখছে, কিছুক্ষণ পর সেই খাবার থেকে পচা গন্ধ বেরোচ্ছে। মাছ রান্না করছে, ভালো ফ্রেশ মাছ, সেই মাছ থেকে দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করছে। এরকম টুকটাক প্রবলেম হচ্ছিল। একদিন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লোকটার প্রচন্ড পেটে ব্যথা, মানে বমি হচ্ছে, কখনো পেটে ব্যথা হচ্ছে। তো হয় না সে বন্ধু বান্ধব রিটায়ারমেন্ট করার পরও খোঁজ খবর নেয়, বন্ধু বান্ধবকে বলেছিল যে এরকম আমার জিনিস এরকম হচ্ছে। তো নর্মাল একটা ডাক্তার দেখিয়েছে, ডাক্তার আলসার বা লিভারের সিস্ট, এই দুটো একখানা, এই দুটো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম বলছে যে আপনি একবার ইউএসজি করান, করিয়ে নিয়ে এটা খুব ভালো হয়, বা আপনার একবার চেন্নাই চলে যান। সিস্ট না সিরোসিস কিছু একটা পার্টিকুলার, হ্যাঁ পেটের মধ্যে কিছু, মানে লিভারে কিছু সমস্যা একটা হয়েছে ওনার। ওকে। তো ওর বাবা চিন্তা করলো যে তাহলে চেন্নাইতে একবার ঘুরেই আসি, একবার দেখিয়ে আসি কি সমস্যা কি হচ্ছে। বাইরের লোক প্রেশার করছে যে তুমি একবার চেন্নাই যাও, গিয়ে একবার তুমি দেখিয়ে আনো, পুরোপুরি ফুল বডি চেক আপ করে নাও। তো টিকিট পাওয়া যাচ্ছিল না, যে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল এখান থেকে একজনের মাধ্যমে, তো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিল, আপাতকালীন বেরোতে হবে, মানে আজকে ধরো অ্যাপয়েন্টমেন্ট করেছে, কালকের মধ্যে ওদের বেরোতে হবে, ঠিক আছে। তো টিকিট পাচ্ছিল না, আপাতকালীন টিকিট বা প্রিমিয়াম তৎকাল, সেটা টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু কি বলতো কোচ এক হচ্ছে না, মানে এই কোচে ধরো দুজন থাকবে, ওই কোচে একজন, এরকম ভাবে টিকিট পাওয়া যাচ্ছে। তো ওই ভদ্রলোক বলেছিল যে টিকিট কাটে, আইআরসিটিসি যে কাজ করে, উনি বলেছিল আপনারা একটা কাজ করুন, আপনারা ব্রেক জার্নি করে নিন, মানে হাওড়া থেকে আপনারা করুন বিশাখাপত্তনম জাংশন, নামুন, আবার অন্য একটা ট্রেন চেঞ্জ করে নিন, তাহলে আপনাদের কিন্তু ওই কনফার্ম টিকিটও হবে, আর ওই কোচ চেঞ্জ হওয়ার কোনো বিষয় আসবে না। তো কালকে ওরা চেন্নাই বেরোবে। সেদিনকে যে ঘটনাটা ঘটলো, মানে মাত্রা ছাড়িয়ে গেল পুরোপুরি। মেয়ের ঘরে শুয়ে রয়েছে, ওনার ঘরে শুয়ে রয়েছে, ওদের সকালবেলা বেরোতে হবে, মানে বেরিয়ে সব রেডি ফেডি করতে হবে, করে পরের দিনকে সন্ধ্যাবেলার দিকে ট্রেন রয়েছে। ওরা শুনতে পাচ্ছে যে ছাদের উপরে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন শুনতে পাচ্ছে, ছাদের উপরে বেশ ভারী চেহারার 2-3 জন যেন একসঙ্গে দৌড়াচ্ছে। ফার্স্ট এটা শুনতে পাচ্ছে যে ছাদের উপর ধুপ ধুপ করে আওয়াজ হচ্ছে। মহিলার প্রথমে ঘুম ভেঙেছে, ও ঘুম ভেঙে উনি দেখতে পাচ্ছে যে ওনার পায়ের সামনে একটা টেবিল ছিল, টি টেবিল টাইপের ছিল, ওই টি টেবিল থেকে যেন একটা দুখানা বাচ্চা টি টেবিলের পিছনে লুকিয়ে রয়েছে। ওরা বারবার করে দেখছে, আবার বসে পড়ছে, মানে উঠবস করছে, ওরা উঠবস করছে। উনি ভদ্রমহিলা ওটা দেখে ধরপড় করে উঠেছে, ঘরে জিও ল্যাম্পের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। এবার যখনই উনি উঠে ওনার হাজবেন্ডকে ডাকছে, আওয়াজ কিন্তু উপর থেকে হচ্ছে। আচ্ছা, এইবার মনে হচ্ছে ঠিক বাইরে যে উঠোনের বাড়ির চারপাশ থেকে কয়েকজন দৌড়াচ্ছে পুরোপুরি। ওকে, ঠিক আছে, গেটের মধ্যে একবার করে থাবা মারছে, মেয়েটা আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, মানে জানলার মধ্যে। ওর হাজবেন্ড উঠে বলছে হ্যাঁ আমি তো আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে। এইবার ভদ্রমহিলা লক্ষ্য করছে বাথরুমের দিকটা একটু অন্ধকার ছিল, বাথরুমের দিক থেকে একজন মহিলা মনে হচ্ছে একবার এদিকে আসছে, আবার রিটার্ন করে যাচ্ছে, মানে উনি কিন্তু ক্রস করছে না পুরোপুরি, পুরো ঘর ক্রস করছে না, একই জায়গায় বারবার করে ঘুরছে। ভদ্রলোক ওখান থেকে বলছে কে ওখানে, মানে উনিও দেখতে পাচ্ছে জিনিসটা, একা ভদ্রমহিলা দেখছে না, কিন্তু ভদ্রলোকও দেখতে পাচ্ছে জিনিসটা। উনি কথা বলতে বলতে চিৎকার শুনছে মেয়ের ঘর থেকে, ওরা দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে ওনার মেয়ে দেখছে পুরো কাঁপছে, অত্তর করে কাঁদছে। আচ্ছা, কাঁদতে বলছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ঘুমটা দেওয়া একটা বউ বাচ্চাকে, মানে ঘুম পাড়ানোর জন্য যেমন একটা লরি টাইপের গায় না, ওরকম ভাবে লরি টাইপের গাইছে, আর পুরো খাটের চারপাশ থেকে ঘুরছে। মানে ওই ঘটনাটা যখন শুনছিলাম আমাদের গায়ে কাটা দিচ্ছে পুরোপুরি। আর আমরা ওখানে বসে যখন এই ঘটনাগুলো শুনছি,
4 জন রয়েছে আমরা ওখানে, ওরা ওরা 3 জন রয়েছে, ওই মামা রয়েছে, মেয়েটার মামা, বাবা মা রয়েছে। শুনছি মানে আমাদের গা কিন্তু বেশ ভারী হয়ে যাচ্ছে, গা আমাদের ভীষণ ভারী হয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে এইরকম ঘটনাগুলো শুনছি। তো ওরা ওরকম হয়েছে, সবাই এক ঘরে চলে এসছে। মেয়েটাকে বলছে তুই চিন্তা করিস না, আমি দেখছি, আমরা চেন্নাই থেকে আসি, তারপর কিছু একটা সলিউশন আমরা করবোই, এখন তো আর কিছু করার নেই, কালকে আমাদের বেরোতেই হবে। তো দেখবেন নেগেটিভিটিকে টানে, এটা হয়ে থাকে। এরা চেন্নাইয়ের জন্য ট্রেন ফ্রেন সবকিছু ধরেছে, এবারে বিশাখাপত্তনম জনসংঘে নেমেছে, নেমে নিয়ে যে সেকেন্ড যে ট্রেনটা আছে ওই ট্রেনটার কোচটা পড়েছিল কি বাথরুমের সামনে। ওরা নিজের সেকেন্ড ট্রেনে ওরা নিজেরা মালপত্র সবকিছু রেখেছে, মা বাবা ওই কোচের মধ্যে রয়েছে, মেয়েটা কি করছে ওয়াশ করছে, ফেস ওয়াশ করছে। ওই দেবে বাথরুম থেকে বেরিয়ে একটা আয়না থাকে একদম গেটের পাশে। তো হঠাৎ দেখছে পাশের লাইনে না, মানে ওই প্ল্যাটফর্মের মধ্যে বেশ ভাগদৌড় শুরু হয়ে গেছে। মেয়েটা মুখ বাড়িয়ে দেখছে যে আগের যে এক্সপ্রেসটা গেছে ওখানে একজন মহিলা কাটা পড়েছে, পুরো আড়াআড়িভাবে কাটা পড়েছে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বুকের এতখানি কাটা পড়েছে। আর ওই যে পাথরগুলো থাকে না, মানে পাশে তো ট্রেন রয়েছে, পাশে লাইন রয়েছে, ওই পাথরের ওখানে ভদ্রমহিলা পড়ে রয়েছে, ওর চোখটা উল্টে গেছে পুরোপুরি। উল্টে মেয়েটার দিকে তাকিয়ে, মানে যে ভদ্রলোক যখন ওখানে গেছিল উনি যেন মনে হচ্ছে জল চাইছে, মানে মেয়েটা পরবর্তীকালে এটা বলেছে যে দেখে মনে হচ্ছে জল চাইছে। মেয়েটা মানে ওখানে ফ্রাস্ট্রেটেড হয়ে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে, মানে ভীষণ ভয়, তার সঙ্গে একটা আতঙ্ক ওরকম দেখছে যে রক্ত চারিদিকে, অত দেখো ট্রেনে কাটলে রক্ত অত পড়ে না, কিন্তু ওই অর্গানসে যে রক্ত জমাট বাঁধা থাকে ওই দেখে মেয়েটা নিজেকে রাখতে পারেনি। আরও লোকজন গিয়ে মেয়েটাকে নিয়ে এসে মানে ওই মিডিল বাতে শুয়ে দিয়েছে। সেদিনকে মেয়েটা কিছু খেতে পারেনি রাত্রিবেলাতে, বুঝতে পারছো? এইবার ওরকমভাবে মেয়েটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে রাত্রিবেলার মধ্যে। এবার মিড নাইটে কি হয়েছে, ওর মা মেয়েটাকে জিজ্ঞেস করছে এখন কি একটু ভালো লাগে। মেয়েটা তখন মোটামুটি একটু স্টেবল হয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, বেরিয়ে গেছে, একটু স্টেবল হয়েছে। তো মেয়েটা বলছে হ্যাঁ আমার একটু আগে থেকে ভালো লাগছে। বলছে তুই তাহলে নিচের বাথে আয়, আমি তো চা করে নিয়েছিলাম ফ্ল্যাক্সে, তুই একটু চা খা অল্প করে। বাবা পাশের লোয়ার বাথে রয়েছে, মা নিচে লোয়ার বাথে, মেয়েটাকে লোয়ার বাথে নামিয়েছে। নামিয়ে মেয়েটা যখন ওখানে বসে চা খাচ্ছে, জানলা ট্রেন কিন্তু চলছে, মেয়েটা চা খেতে খেতে না আনমনা হয় জানলার দিকে তাকিয়েছে, তাকিয়ে আবার চিৎকার। আর ওই চিৎকার শুনে ট্রেনে আশেপাশে লোক উঠে পড়েছে, অন্ধকার থাকে রাত্রিবেলার দিকে যেরকম থাকে। এইবার ওই চিৎকার শুনে যখন সবাই উঠে পড়েছে, মেয়েটা বক্তব্য যেটা ছিল ও হ্যালুসিনেট করছে যে সেই মহিলা যাকে দেখলো একটু কাটা পড়েছে, ট্রেন যে স্পিডে চলছে, একটা এক্সপ্রেস ট্রেনের স্পিড তো আশা করি তোমাকে বলতে হবে না, উনি যেন সিঙ্গেল হ্যান্ডেড চলছে, মানে এক একটা করে পায়ে স্টেপ ফেলে ট্রেনটাকে কভার করছে ওই মহিলা ট্রেনের সাথে। ওটা দেখতে পেয়েছে, ও ওখানে না মানে থাকতে পারছিল না। তো সেই ক্ষেত্রে কি হয়, ওর মায়ের কোলে মাথা, বাবার মানে গায়ে পা দিয়ে মেয়েটা সারাটা রাত ট্রেনে কাটিয়েছে। চেন্নাই পৌঁছেছে, চেক আপ ফেকআপ হয়েছে, একদিন থাকতেও হয়েছে ওদেরকে ওখানে। থাকার পর মোটামুটি যখন ফিরে এসে মেয়েটা একটু দুম মেরে গেছিল, কথাবার্তা কম বলছিল, দুম মেরে গেছিল। বাড়ি এসছে চেন্নাই ফিরে সবকিছু কমপ্লিট করে এসে না ওর মামাকে বলেছে যে এরকম মামা এরকম এরকম ঘটনা হচ্ছে। মামাকেও ডাকা হয়েছে। তো মামা কি করেছে, একজন মুসলিম তান্ত্রিকের কাছে নিয়ে গেছিল মেয়েটাকে। নিয়ে গিয়ে উনি কিছু মানে কবজ টবজ হয়তো করিয়েছে, কিছু জল টল খাইয়েছে, কবজ দেয় না বাট হ্যাঁ দেয় কিছু একটা দিয়েছে পার্টিকুলার, যাতে সাপোর্ট থাকে, অ্যাটলিস্ট প্রোটেকশন থাকে। মাতুলি দেয়। হ্যাঁ, কিন্তু উনি আসেনি কিন্তু বাড়িতে, এরা গেছিল ওখানে। তারপর থেকে বাড়িতে না হিতে বিপরীত হতে শুরু করেছে, হিতে বিপরীত হতে শুরু করেছে জিনিসপত্র নেওয়ার পর। হ্যাঁ, কি হয়েছে সমস্যা, মেয়েটা রাত্রিবেলা করে কোনোদিনও গোড়াক্ষুদি দাঁত মাজতো না, হঠাৎ করে গোড়াক্ষুদি দাঁত মাজতে আরম্ভ করেছে। আচ্ছা, এটা নেশার জন্য ইউজ করো অনেকে। হ্যাঁ, কিন্তু মেয়েটার তো নেশা ছিল না, স্বাভাবিক, এটা করেও না, মানে করেও না। হ্যাঁ, রাত্রিবেলা করে মাকে উঠে বলছে আমার গোড়াক্ষু লাগবে, চোখ পুরো স্থির, মাকে বলছে আমার গোড়াক্ষু লাগবে। মা অবাক হয়ে যাচ্ছে, গোড়াক্ষু যেটাকে গোড়াক্ষু যেটা দিয়ে দাঁত মাজবে, রাত্রিবেলা যেটা হয় নেশার জন্য যেটা করে। তারপর কি করছে মেয়েটা, মানে খাওয়া দাওয়ার বিষয়ে একটু অন্যরকম হয়ে গেছে, খালি চিকেন মাটন ফিশ, মানে আমিষ, অনলি ফর আমিষ, কোনো নিরামিষ চলবে না। একদিন ওর মা রাত্রিবেলা ঘুমাচ্ছে, হট করে উঠে উনি বাইরে এসে দেখছে মেয়ে যেন নামাজ পড়ার মতো করে বসে রয়েছে, মানে ঠিক ওই ডাইনিং এর জায়গাটাতে নামাজ পড়ার মতো করে বসে রয়েছে। ওর মা যখন গায়ে হাত দিচ্ছে, মেয়েটা না মানে একদম সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেছে। বাবাকে বলছে যে এরকম ঘটনা ঘটছে, তার মানে কিছু একটা বাড়ির মধ্যে প্রবলেম হয়েছে। ওর মামাকে বলছে যে তুমি এমন জায়গায় একটা নিয়ে গেলে তারপর তো অন্যরকম সমস্যা হতে আরম্ভ করলো। তারপর ওর মামা বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি যে যদি আরো কোনো ভালো কিছু অপশন থাকে বা তারাপীঠ থেকে কাউকে যদি ডাকানো যায় আমি সেটাও করে দেখবো ওর জন্য। আমি এটা দেখেছি যে মুসলিম কাজে অনেক সময় হিতে বিপরীত। একদমই সেটাই হচ্ছিল ওই বাড়িটাতে। এইবার কি হলো, একদিন ওরা মা বাবা ঘুমাচ্ছে, মেয়েটা মোটামুটি স্টেবল হয়েছে, ওরকম উৎপাত করছে না খুব একটা, মাঝে মাঝে হচ্ছে আবার কখনো কখনো হচ্ছে না। হঠাৎ করে না কি হয়েছে, মেয়েটার ঘর থেকে খুব জোর চিৎকার, হঠাৎ করে ওর মা বাবা সঙ্গে সঙ্গে এসছে, এসে নিয়ে দেখছে যে মেয়েটা কি করছে, বমি করছে, আর বমির সঙ্গে মুখ থেকে কিন্তু ব্লিডিং হচ্ছে, রক্ত বমি করছে, রক্ত বমি করছে, হঠাৎ রক্ত বমি করছে। আর রক্ত বমি করতে করতে কি করছে, ও হাসছে, কিন্তু ওর বমি করছে প্লাস হাসছে। কি সাংঘাতিক। হ্যাঁ, বমি করছে, রক্ত বমি করছে প্লাস হাসছে।
আর কারোর সঙ্গে কমিউনিকেট করছে যার মানে মেয়েটার চোখ কিন্তু ওই জামরুল গাছের দিকে একদম, মানে জানলার সামনে উঠে যাচ্ছে, আবার বমি করছে ওখানে, আর বমি করতে করতে পুজো হয়ে যাচ্ছে, পুজো হয়ে গিয়ে আবার বমি করছে, উঠে আবার হাসছে, চোখ জামরুল গাছের দিকে পুরোপুরি। এইবার ওরকম হতে হতে কি হলো, ওর মামাকে ফোন করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখো মানে বাড়ির মধ্যে টেক কেয়ার করার জন্য মামাই ছিল বাবার পর। বাবা তো একটু নার্ভাস হয়ে গেছে, বয়স্ক মানুষ, তো ওনাকে মেয়েটাকে ওখান থেকে না হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো অ্যাম্বুলেন্স দেখেছে, মেয়েটা এরকম করে বমি থামছে না কোনোভাবে। অ্যাম্বুলেন্স যাওয়ার পথে মেয়েটা মারা যায়। মারা যায়? হ্যাঁ, আমি তোমাকে ঘটনার শুরুতে একটা কথা বললাম মনে আছে, যে আমরা ঢুকি অবাক হয়ে গেছিলাম, শকড হয়ে গেছিলাম। আমরা ঢুকে দেখতে পেয়েছি যে মেয়েটাটা এনলার্জ করা ফটো, ওর মধ্যে মেয়েটার মালা দেওয়া টাঙানো, আমরা ঢুকেই ওটা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছো? ওকে। তো মেয়েটা মারা যায় ওখানে। মারা যাওয়ার পর এবারে ওর মামা তো খুব আপসেট ফিল করে যে আমি কিছু করতে পারলাম না, এটার জন্য। তারপর থেকে বাড়ির মধ্যে অত্যাচার আরো বেড়ে যায়, মানে মনে হচ্ছে চারিদিকে কিছু ঘিরে রয়েছে এমন লাগছে। ওরা খাবার পর্যন্ত খেতে পারছে না, যা আনছে বাইরে থেকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে কোনো কিছু মানে পুজো পার্বণ কিচ্ছু করা যাচ্ছে না। তখন ওরা শরণাপন্ন হয়ে আমাদের কাছে এসছে। ওরা ওই যে স্মৃতির মোড়ে যে ভদ্রলোক রয়েছে, উনি হচ্ছে অ্যাকচুয়ালি ওনাদের মামা। আচ্ছা। ওদের সঙ্গে এই কুশলের খুব ভালো রিলেশন, তো কুশলের মারফতে আমাদের কন্ট্যাক্ট পায়। তো তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা সব ঘটনাটা শুনি, আমরা ওখানে বসি। আমরা খুব আমাদের খারাপ লাগে, তো আমরা ভিডিও কলিং করি আমাদের ওই রাজার ফোনে, গুরু ভাইকে দেখাই যে এরকম এরকম বাড়িটা রয়েছে। তো গুরু ভাই ভিডিও কলিং দেখলো, দেখে বললো কয়েকটা ফটোগ্রাফ তুলে নেওয়ার জন্য, আর ওই বাড়িটা দূর থেকে প্লাস ওই জামরুল গাছটা চারপাশ থেকে ফটোগ্রাফ তুলে আমরা আনলাম। আমরা পরের দিনকে চেম্বারে যাই, সেদিনকে যেতে পারিনি। গুরু ভাই বলছে ইমিডিয়েটলি বাড়িটাতে যেতে হবে, ইমিডিয়েট এফেক্টে বাড়িটা যেতে হবে। আমার মন বলছে এটাতে আমার তন্ত্রে কিছু হবে না, এটা দশম মহাবিদ্যার কোনো হেল্প নিতে হবে বা বগলামুখী মায়ের কোনো হেল্প নিতে হবে। মানে গুরু ভাই দশম অবিদ্যা ইউজ করেন না, এই ক্ষেত্রে করেছে? এই ক্ষেত্রে করেছিল, উনি করেনি, অ্যাকচুয়ালি তারাপীঠ থেকে ওকে ডাকা হয়েছিল, যে বগলামুখীর তন্ত্র সাধক যিনি ছিল। তো ওনারা আসার পর কিছু রিচুয়ালস আমরা ওখানে দেখতে পাই, যেটা আমরা আগে কখনো দেখি। কারণ দেখো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, তুমি যদি খুব দ্রুত রেজাল্ট চাও, সেক্ষেত্রে কাল ভৈরব বা মা বগলামুখীর তোমাকে শরণাপন্ন হতেই হবে। দশম মহাবিদ্যা 8 নম্বরে মা বগলামুখী খুব সম্ভবত আসেন, ঠিক আছে? আর খুব ফার্স্ট রেজাল্ট হয়, অ্যাকচুয়ালি শত্রু বিনাশের জন্য এই জিনিসটা হয়। কারণ ওর মামা এটা ফার্স্ট ডিটেকশন করেছিল যে এটা মে বি অর মে নট বি ওর কাকার ছেলের কিছু কারসাজি হতে পারে। একদম, আমি ভাবছিলাম। হ্যাঁ, এটা ওটার মামা ডিটেকশন করেছিল এটা। তো শত্রু বিনাশের জন্য তোমাকে মা বগলামুখী শরণাপন্ন হতেই হবে, কিছু করার নেই। তো মা বগলামুখী শরণাপন্ন হওয়ার পর যে যজ্ঞটা হয়েছিল, ওটা একদম মানে আমি আমার দেখা ফার্স্ট টাইম ওটা, মানে কোনো আসনে যজ্ঞ হবে না, একদম ভূমির সঙ্গে তোমাকে টাচ আপ করে বসে থাকতে হবে। ওই টাচ আপ করে বসেই তোমাকে যজ্ঞের মধ্যে কাজ কারবার করতে হবে। ভূমিটাই তোমার আসন। একদম, ভূমিটাই তোমার আসন। তো আমি যেটা শুনেছিলাম ওনাদের কাছ থেকে, যে ওনার নাকি হলুদ কালারের রং খুব পছন্দ। আর এটা কথাতেও আছে, কেউ যদি হাতের মধ্যে হলুদ কালারের ধাগা 27 বার ওনার নাম নিয়ে হিলিম বা কিছু একটা ওয়ার্ড রয়েছেন করে, তাহলে সেক্ষেত্রে মামলা মোকদ্দমা বা কোনো রকম মানসিক অশান্তি সেগুলো নাকি দূর হয়ে যায়। আমি এটা শুনেছিলাম ওনাদের মুখেই। এটা হয়, এটা আমরা করি। হ্যাঁ, এটা হয়, আমি যেটা শুনেছিলাম। আর সবচেয়ে বড় কথা, দেখো ভগবান কিন্তু সব রাস্তা বন্ধ করে দেয় না, একটা না একটা খোলাই থাকবে। তোমার যখন মনে হবে তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো ফাঁক ফোকর নেই, একটা ফাঁক ফোকর থাকে, কিন্তু সেটা আমাদেরকে ভগবানই রাস্তাটা দেখায়। আইনের ফাঁক, এটা কিন্তু থাকে জিনিসটা। তো আমরা ওই বাড়িটাতে যখন গেলাম, ওইখানে বসলাম, আমরা শুরু করলাম যজ্ঞ। তো ওই ঘটির মধ্যে ইয়েলো কালারের ধাগা ছিল, আমাদের হাতে ধাগা পরিয়ে দিয়েছিল। পরানোর পর ভূপিষ্ঠের সঙ্গে আমরা বসে যজ্ঞ শুরু করব। যজ্ঞর পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রায়, ধরে রাখো মানে রেডি হবে, মানে কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। গুরুভাই ঘরের মধ্যে কিছু ওই শান্তি মন্ত্র জল আগে থেকে ছিল কোনো কারণের জন্য। হতে হতে ওর মামাও ছিল ওখানে। হতে হতে ওনার কি মনে হলো, উনি ঘর থেকে ডাইরেক্টলি তরতর করে না জামরুল গাছের দিকে যাচ্ছে, জামরুল গাছটা যেটা ছিল ওই দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পিছন পিছন গেলাম যে কেন উনি ওই দিকে এগিয়ে যাচ্ছে। উনি মোটামুটি তখন অন্ধকার হয়ে গেছে, উনি না টর্চ মেরে জামরুল গাছটা থেকে ভালো করে দেখছে, দেখে উনি ভদ্রলোককে ডাকছে যে আপনি একবার এদিকে আসুন তো। ভদ্রলোককে ডেকে বলছে এইগুলো কি গাছের মধ্যে। ভদ্রলোক দেখে তো অবাক হয়ে গেছে, আমরাও দেখছি, আমরা অবাক হয়ে গেছি। কি ছিল? আমরা আঙুলে গুনেছি 11খানা মানে গজাল পোতা ছিল গাছের মধ্যে, পেরেক বলবো না, গজাল ছিল 11খানা গজাল ওই জামরুল গাছে পোতা ছিল। মানে 11টা প্রেতকে বন্ধন করা হয়েছিল ওই বাড়িটাতে। প্রেত চালান না, প্রেত বন্ধন হয়েছিল। চালান না, প্রেত বন্ধন। আমি তোমাকে বলছি, আমার গায়ে এখন লিটারেলি কাটা দিচ্ছে পুরোপুরি। তো আমি কিভাবে বোঝাবো, মানে ওই সিনটাই ফটোটা আমার কাছে তোলা ছিল সামহাও। মানে 11টা গজাল যে পোতা রয়েছে, যে প্রেতকে বন্ধন করেছে, 11টা প্রেত ওই বাড়ির মধ্যে ইনভলভ ছিল।
তারপর এইবার তো উনি তো দেখে চোখ কপালে উঠেছে, আমরা ফটো তুলছি, ইভেন গুনছি আমরা যে কতগুলো ওখানে পোতা রয়েছে। হাত দাওনি তো তুমি? না, হাত দিইনি, মানে জাস্ট ওই টর্চে আলাদা দেখা যাচ্ছে, আমরা যেভাবে কাউন্ট করা যায় কাউন্ট করে আমরা গুনছি যে 11টা এরকম ভাবে গজাল ওই বাড়ির মধ্যে পোতা রয়েছে। তো উনি তো বুঝে গেছে যে কি ঘটনা ওইখানে ঘটেছে। তো তারপরে আমরা যজ্ঞে বসলাম, বলছে এই কারণের জন্য এত চরম লেভেলের অ্যাক্টিভিটি বাড়িটার মধ্যে হচ্ছে, যে বাইরেও হচ্ছে, ভিতরেও হচ্ছে, ছাদেও হচ্ছে, মানে কোনো জায়গা বাদ নেই। গৃহবন্ধন করি আমরা, বাট এখানে যেটা করেছে সেটা হচ্ছে প্রেত বন্ধন, মানে বেরোতেও পারবে না প্রেতগুলো ওখান প্রেত থেকে। যদি চায়ও তাও বেরোতে পারবে না। এক্স্যাক্টলি আটকে দিয়েছে পুরো। আটকে 11খানা, একটা দুটো নয়, 11খানা, মানে কনফার্ম ডেথ ছিল। এই 11টা যে প্রেক মানে গজাল পোতা ছিল ওর মধ্যে, মানে এটা কনফার্ম ডেথ একদম, যেন একজনের তো হয়েই গেছে। হ্যাঁ, মানে কোনো রাস্তা নেই বাঁচার, এরকম ভাবে করা হয়েছিল। তো যখন যজ্ঞরম শুরু হলো, ওই হাসনাবাদের বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল সেম ঘটনা এখানে করতে আরম্ভ করলো। মানে বাড়িতে ডাকাত পড়ার মতো চিৎকার চারিদিক থেকে, একেবারে একদম ফাটিয়ে দিচ্ছে কান আমাদের পুরোপুরি, মানে একটা দুটো না, অনেক চিৎকার একসঙ্গে। রাত্রিবেলা বাড়িতে ডাকাত পড়ে যে পুরো ফ্যামিলি ভয় পাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওরকম প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি হচ্ছে, গাছের পাতা ভেঙে ভেঙে পড়ছে, মানে গাছের ডালপাল ভেঙে ভেঙে পড়ছে, ঘরের মধ্যে থেকে বাসনপত্র মানে তোলপাড় হচ্ছে পুরোপুরি। আমরা করছি ঘর থেকে বেরিয়ে, যে বড় উঠোনটা রয়েছে উঠোনের মধ্যেখানেই করছি আমরা পুরোপুরি ভূপৃষ্ঠের সঙ্গে। অনেকক্ষণ ধরে এরকম চললো, চলার পর জিনিসগুলো আস্তে আস্তে আন্ডার কন্ট্রোলে আসতে আরম্ভ করলো। যেই ঝাপটা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আর হচ্ছে না। হ্যাঁ, তো এরকম হতে হতে এরকম চলছিল। চলতে চলতে না, এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা সেন্স করছে যে মানে ওই ঘরের মধ্যে, মানে বাইরেও রয়েছে ঘরেও রয়েছে, মানে কেউ যেন মানে ছাদ থেকে ওনাকে 4-5 জন দেখছে, বাড়ির আশপাশ থেকে 4-5 জন দেখছে। এই ভদ্রমহিলা কিন্তু এই জিনিসটা সেন্স করতে পারছে ওইখানে বসে। ঠিক আছে, উনি একটু নার্ভাস হয়ে গেছিল ওই টাইমে। তো আমরা ওনাকে বললাম যে কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি এই আগুনের দিকে তাকিয়ে থাকুন, আর কিচ্ছু আপনার করার দরকার নেই। উনি বলছে যে আমি ফিল করতে পারছি, আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে কেউ রয়েছে। ঠিক আছে, তো কিছুক্ষণ পর সবকিছু আন্ডার কন্ট্রোলে আসলো, সবকিছু থামা হলো, যজ্ঞ কমপ্লিট হলো, সব এরিয়া পুরোপুরি ঠান্ডা হলো। ওনাদের বলা হলো যে আপনাদের আর কিছু সমস্যা সেভাবে হবে না, আর নেগেটিভিটি যেটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। এবার থেকে আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন যে আগে কি ছিল আর এখন কি হচ্ছে। তার পরবর্তীকালে এই যে কাকার ছেলেটা ছিল, এই কাকার ছেলেটা মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে এরও কিন্তু ভেদ বমি শুরু হয়ে যায়, মানে রক্তবমি হঠাৎ করে শুরু হয়ে যায়। আর এ যখন প্রায় একদম মানে জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন যখন হসপিটালাইজড হয়, তখন কিন্তু এর যে জ্যাঠা জেঠিমা, মানে এই ভদ্রলোক ভদ্রমহিলা, ওনার কাছে যায়। তো ওনার কাছে যাওয়ার পর ঘটনাটা শুনে কি অ্যাকচুয়ালি হয়েছিল, তো ওর নিজের ভুল বুঝতে পারে কি হবে, যে ওর বাবা নাকি ওকে স্বপ্ন দেখিয়েছিল যে তুই যেটা করেছিস সেটা অন্যায় করেছিস, তোর চরম শাস্তি হওয়া দরকার। এটা ওকে ওর বাবা শেষ পর্যায়ে, মানে কাকার ছেলে যে মানে সত্যজিৎ যার নাম ছিল, ওকে স্বপ্ন দেখিয়েছিল যে তুই যেটা করেছিস সেটা ঘোর অন্যায় করেছিস, নিজের বোনকেই মেরে দিয়েছে। হ্যাঁ, প্লাস এটা তো ওর বাবার যে মৃত্যু যেটা হয়েছিল সেটার জন্য তো এরা দায়ী নয়, একদমই নয়। তো এই ছেলেটা কি করেছিল, একজন তন্ত্রসাধকের মাধ্যমে একটা বাড়িতে কি হয়েছিল যে গ্যাস সিলিন্ডার বাস্ট করে এন্টার ফ্যামিলি মারা গেছিল। ও পুরো ফ্যামিলিকে ইনভলভ করে দিয়েছে এর মধ্যে। আরো ছিল মানে শুধু একটা ফ্যামিলি, আমি তোমাকে বলছি, মানে আমার এখনো পর্যন্ত গুজবাম্প আসছে আমারও শুনে কিরকম একটা যে একটা এন্টার ফ্যামিলিকে ওই বাড়ির মধ্যে ইনভলভ করে দিয়েছিল। ইভেন কাচ্চা কালুয়ার প্রয়োগ হয়েছিল ওখানে, আচ্ছা, কাচ্চা কালুয়ার প্রয়োগ হয়েছিল। আর কাচ্চা কালুয়া খুব জেদি আত্মা ও। হ্যাঁ, এবার এদের কি ছিল, এরা টার্গেট দিয়ে দেওয়া হয় 41 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হয় পুরোপুরি। এই যে তন্ত্রসাধক যাকে দেখা যাচ্ছিল, ও যে কর গুনছিল, ও কিন্তু দিন গুনছিল এসে, যে আর কদিন বাকি আছে। ও ওকে, বুঝতে পারছো, ও কর গুনছিল না, আর দিন গুনছিল। ও কিন্তু ইনস্ট্রাকশন দিতে এসেছিল যে, ঠিক আছে। কাচ্চা কালুয়া অ্যাকচুয়ালি তখন রেন্টে পাওয়া যায়, শুনতে অবাক লাগবে। তারাপীঠে যারা থাকে তারা কিন্তু ওই 20 দিন 25 দিনের মধ্যে তুমি কাজটা করিয়ে ফেরত দিয়ে দাও, এরকম একটা ব্যাপার থাকে কাচ্চা কালুয়ার। একটা মানে 1 থেকে 4 বছরের যারা নোংরা কাজ, খুব মানে নোংরা কাজ, নিম্নমানে একটা বিদ্যা পুরোপুরি, যে 1 থেকে 4 বছরের মধ্যে যেসব বাচ্চারা হঠাৎ করে মারা যায়, ওদের তো হিন্দু বা মুসলিম হোক, ওদের তো মোটামুটি কবরই দেওয়া হয়। ওদেরকে কি করে ওই তন্ত্রসাধকরা না, ওটা মানে পুরোপুরি অবজারভেশনের মধ্যে রাখে। এবার ওকে কবর থেকে তুলে নিয়ে কি করে, ওকে বাড়ির মধ্যে স্নান টান করে নিয়ে একদম ওর উপর বসেই তন্ত্রবিদ্যা শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যে প্রাণ সঞ্চয় হয়, আর ওটা মুভমেন্ট করতে আরম্ভ করে, কিন্তু মুভমেন্ট করতে আরম্ভ করে। আর একে প্রয়োগ করা হয় এমন জায়গাতে, আর এ যদি জুড়ে গেল তোমার বাড়ির মধ্যে, তোমার জীবন নিয়েই ছাড়বে, একদম তাই, জীবন নিয়ে ছাড়বে। কাচ্চা কালুয়ার মানে এত জেদি আত্মাকে তাড়ানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য কিন্তু তোমাকে ঈশ্বরের হেল্প হতেই হবে, ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে। মানে ইভেন তোমার এই যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটা শুনে আমি রিসেন্ট যে কেসটা হ্যান্ডেল করছি, তোমাকে যেটা আমি বলছিলাম, ওই কেসটার কথা মনে পড়ে গেল। আচ্ছা, তুমি বলছিলে না ওখানে মাল্টিপল কিছু আছে কিনা, বিটি রোডের ওপর একটা বাড়ি, সেই বাড়িতে এক চেনা পরিচিত আমাকে যোগাযোগ করেছিল যে প্রবলেম হচ্ছে এসো, যাই ওখানে।
মানে ওখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটি হয়েছে, বাস্তু ভিজিট করতে গেছিলাম আমি, হুম। কি কি অ্যাক্টিভিটি হয়েছে সূর্য আমি তোমায় বলে বোঝাতে পারবো না, তুমি জানো কিছুটা। হুম হুম হুম। এখনো যেহেতু কেসটা সলভ হয়নি, সলভ করিনি এখনো অবধি, হবে কিছু দিনের মধ্যে, তারপরে এই এক্সপিরিয়েন্সটা আমি নিয়ে আসবো। আচ্ছা, তোমার নিজের প্র্যাকটিক্যালি শুনে কি মনে হয়েছিল এই ঘটনাটা যেটা এখন হ্যান্ডেল করছেন? আমার তো মানে এরকম ঘটনা তো নিত্য নতুন ঘটনা আসতেই থাকে এরকম ভাবে। মানে তুমি যেই জায়গা থেকে হ্যান্ডেল করছো ওখান থেকে সাধারণ মানুষ হ্যান্ডেল করতে পারবে না। তুমি খুবই একজন স্ট্রং পার্সোনালিটির পার্সন বলে এরকম একটা জায়গায় নিজেকে ইনভলভমেন্ট করিয়েছো। মানে এই ঘটনাটা তুমি যেহেতু প্রকাশ্য দিবলকে আনছো না, তাই আমি কিছু হিন্টস দিচ্ছি না, কিন্তু আমি যেটুকু শুনেছি মানে বলতে পারো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি নিজেকে তোমার জায়গায় ফিল করি। মারাত্মক সিচুয়েশন তোমার ওই বাড়িটাতে। এখানে এসেও তারপরে আমার এখানেও প্রবলেম হয়েছে। যাই হোক, তোমার এই ঘটনার আফটার এফেক্ট আছে কিছু যেটা তুমি শেয়ার করলে? দেখো, ঘটনার আফটার অবশ্যই রয়েছে। সেটা হলো সেটা মানে তোমাকে আমি কিভাবে বোঝাবো। এই ঘটনার আফটার এফেক্ট আমাদের খবর কাগজেও বেরিয়েছিল। কিরকম বলছি সেটা, হুম। আমি বলতামই তোমাকে আফটার এফেক্ট। আমাদের এই টিমটা কিন্তু এই ঘটনাটা হওয়ার পর কিন্তু ডিসমেন্ডেল হয়ে যায়, আর নেই এখন? আর নেই এখন। ওকে। অভিজিতের অ্যাকচুয়ালি জবে ট্রান্সফার হয়ে যায় বেঙ্গালুরুতে। ওর কোনো ডিসপুট হয় কোম্পানিতে, জন্য ওকে কলকাতা ছাড়তে হয়, ও বেঙ্গালুরু ট্রান্সফার হয়ে যায়। কুশল, আমি আর সৌভিক আছি। কুশল নামে ছেলেটা, আমি হয়তো তোমাকে বোঝাতে পারবো না, তুমি খবরটা শুনেছো কিনা সেটাও আমি জানি না। ওই আমাদের কাম্পা মোড়ে একবার কি হয়েছিল, ওই দীঘা থেকে না একটা বন্ধুদের গ্রুপ ফেরার টাইমে মুখোমুখি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল পার্সোনাল কারে। এরকম কিছু একটা শুনেছি বোধহয়। ওদের বডি কেটে বার করা হয়েছিল। মানে গাড়িটার অবস্থা এতটা খারাপ ছিল, এতটা মর্মান্তিক ছিল যে বডি মানে বের করা যাচ্ছিল না, একদম স্পেসড হয়ে গেছিল পুরোপুরি। ওর মধ্যে কুশলও ছিল। কি কারণে কুশল ছিল সেই কারণটা তোমাকে বলছি আমি। কুশল অ্যাকচুয়ালি একটা জিনিস সাজেস্ট করেছিল ওর মামাকে, যে গাছটাতে যখন এরকম সমস্যা হয়েছিল তো গাছটা কেটে দাও, উড়িয়ে দাও গাছটা। গাছটা কাটার জন্য লোকও ডাকা হয়, কিন্তু সামহাও গাছটা কাটা যায়নি। এখনো রয়েছে গাছটা? আই ডোন্ট নো, 2017-18 ঘটনা, এখনো হয়তো থাকবে কি থাকবে না সেটা আমার জানার নেই। থাকতেও পারে, ঠিক আছে। গাছটাকে উড়িয়ে দাও। ওর লোকজন নিয়ে এসেছিল গাছ কাটার জন্য, কিন্তু সামহাও হয়নি, ঠিক আছে। ওর প্রতি কিন্তু একটা থ্রেট ছিল। ওর প্রতি একটা থ্রেট থাকার জন্যই কুশলের কিন্তু হঠাৎ করে মৃত্যু হয়, রোড অ্যাক্সিডেন্টে কুশলের মৃত্যু হয়। তারপর থেকে আমাদের ওরকম কোনো গ্রুপ আর তৈরি হয়নি। যখনই তৈরি করা হয় তখন আমার কুশলের মুখটা বারবার করে মনে পড়ে যায় অ্যাকচুয়ালি। তুমি এই কথাটা বললে তো এই কার অ্যাক্সিডেন্টের ব্যাপার, কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল জানো তো, যেখানে কয়েকটা ছেলে মেয়ে নতুন গাড়ি কিনেছে, আই থিঙ্ক ড্রিঙ্ক করে হয়তো গাড়ি চালাচ্ছিল বা কিছু, কোন একটা ট্রাক ছিল, ঠিক আছে। আচ্ছা, গাড়িটা গিয়ে সোজা এরকম ভাবে ধাক্কা মেরেছে, মানে পুরো গলা ফলা দিয়ে উড়ে বেরিয়ে গেছে। আচ্ছা, রাস্তার মধ্যে কাটা ছেঁড়া দেহ ফেহ, ইভেন অনেকে আমি দেখেছি লাস্ট মোমেন্টে টয়লেটও করে ফেলেছিল। ঠিক, জিন্স পরে একটা মেয়ে, ব্ল্যাক টি-শার্ট ছিল, হ্যাঁ, মানে চুল ফুল এই করে অনেকেই দেখেছে হয়তো। ঠিক ঠিক ঠিক। যে ভিডিও করছিল সে একটা কথা বলছে, রাস্তাটা খুব বাজে, মানে গালাগালি দিয়ে বলছে, মানুষ রাস্তা হয় এরকম টাইপের, বিভিন্ন অর্গানস পড়ে রয়েছে বাইরে, ব্রেন ট্রেন পড়ে রয়েছে বাইরে পুরোপুরি, দেখতে খুব খারাপ। মানে এখানে নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়, বাট রাস্তাটা কিন্তু কোনো বাঁক নেই, কিছু নেই, নর্মাল একটা সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা একদম পুরোপুরি। তুমি কুশলের কথাটা বললে তো আমার এই কথাটা আবার মাথায় এলো। আমরা মাঝরাতে কে একটা পাঠিয়েছিল, আমাদেরই কোনো বন্ধু পাঠিয়েছিল, আমরা দেখে না কেঁপে গেছি পুরো, ওরকমই ভিডিওটা হয়েছিল। আর তুমি যখন এই ঘটনাটা বলছিলে না যে একজন মহিলা এখান থেকে কেটে গেল, আর এইভাবে কেটে পড়ে গেছিল, আমার বারবার এই জিনিসটার কথা মাথায় আসছে তোমার সাথে রেকর্ডিং করার সময়, এই ঘটনাটা, এই ভিডিওটার কথা মাথায় আসছে। মানুষের লাইফে যা হয়, হ্যাঁ, এই যে ভিডিওটা তুমি কথা বলছো, এই ভিডিওটা আমার দেখতে আরো খারাপ কেন লাগছিল, কারণ এর সঙ্গে না আরেকটা ভিডিও অ্যাটাচ করে দিয়েছিল, যারা পার্টিতে ডান্স করছে, তারা তারপরে গিয়ে ওই ছেলেটা ওই ড্রেসটা পরে রয়েছে, মুখ হাফ পুরো কেটে রাস্তা, বলা গেলে উচিত না, খুব ক্রিপি লাগবে শুনতে, ঠিক আছে। মানে এটাই ব্যাপার যে এতগুলো মানুষের মৃত্যু একসাথে। তারপর তুমি ভাবো না এই প্লেন দুর্ঘটনা যেটা হলো আহমেদাবাদে, লন্ডনে যাচ্ছিল, এতগুলো মানুষ ছিল, ঠিক আছে। আমার মাঝে মধ্যে ভাবতে কেমন একটা লাগে, প্রত্যেকের কি মৃত্যুর দিনটা আগে থেকে ফিক্স হয়েছিল এই প্লেনের মধ্যে যতজন ছিল? একদমই সেটাই হয় অ্যাকচুয়ালি, নিয়তি পুরোপুরি। একজন কিন্তু টিকিট কেটেও প্লেনে উঠতে পারেনি, আমি যেটা শুনেছিলাম, একদম, বা টিকিট পায়নি, কিছু একটা কেস হয়েছিল, যে ও খুব আপসেট হয়ে বাড়ি ফিরে এসেছিল, বাট সে বেঁচে গেল। বেঁচে গেল। যারা টিকিট পেলো, যারা উঠলো, প্লেনে তো আমরাও ট্রাভেল করি, একদমই।
কারণ টাইটানিকের সময় তো সেম ঘটনা হয়েছিল, কুকুরে কামড়ে দিয়েছিল, এটা তো ভাইরাল ভিডিও পুরোপুরি। কি ছিল আমি ব্যাপারটা জানি যে না। টাইটানিক সে পুরো সর্বোচ্চ টাকা পয়সা দিয়ে টাইটানিকের টিকিট বুক করেছিল, হুম, তার একটা কুকুর ছিল, সেই কুকুরটা কি করেছিল তার মেয়েকে কামড়ে দিয়েছিল। আচ্ছা মেয়ে আর ছেলে, তার ওয়াইফ সবাই মিলে যাওয়ার প্ল্যান ছিল, তো ওয়াইফ বলেছিল আমি যাবো না, মেয়ের কাছে আমি থাকবো, তুমি ছেলেকে নিয়ে চলে যাও, ঠিক আছে। তো ওর মানে বাবা কিন্তু যেহেতু ওয়াইফ যাবে না, ওদেরকে একটা ভালো জিনিস দেখাবো, তো ওরা কি করেছিল, যেদিনকে টাইটানিক যাচ্ছে ওরা দূর থেকে বাই করেছিল টাইটানিককে, আচ্ছা আর তারপরে শুনে টাইটানিক কিন্তু সলিল সমাধি ঘটে। মানে তারপরে কুকুরটার অতি প্রিয় কুকুর হয়ে গেছে, ওই টাইম কুকুরটার উপর ওর রাগ হচ্ছিল ওনার, এইসব প্রাণীরা না অনেক কিছু বুঝতে পারে, জানো তো? সেন্স করতে পারে এক্স্যাক্টলি। মানে ধরো আমার দেখো গায়ে কাটা দিচ্ছে পুরো, ঠিক দেখছি আছে, সেটাই আমি। মানে এই সকল কুকুর বলো, বেড়াল বলো, যাই বলো, অনেক সময় এমন কিছু কিছু অ্যাক্টিভিটি করে যেগুলো আমরা বুঝতেই পারি না কেন হচ্ছে, একদম তারপরে দেখি এটা আমাদের ভালোর জন্যই হয়েছে। হ্যাঁ ঠিক কথা। আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলছি, আমাদের একজন বাড়িতে মানে ওই ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করা হয়েছিল, ওদের বাড়িতে কালী পুজো চলছিল, 3টে পাঠা বলি হওয়ার কথা ছিল, ওই 3টে পাঠার মধ্যে 2টো পাঠা অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে। দেওয়া যায়নি, তার মানে দেওয়া যায়নি, মানে ওইটা কিন্তু ওদের উপর দিয়ে গেছিল পুরোপুরি, মানে ওই প্রাণীদের উপর দিয়ে যে ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছিল ওরা কিন্তু ওরা নিজের উপর দিয়ে নিয়ে গেছিল। সবই অ্যাকচুয়ালি ঈশ্বরের কৃপা আমি বলবো, একদম 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 ঈশ্বরের কৃপা। কারণ এই যে যেমন যে বাড়িটার কথা তোমায় বললাম, কাচ্চা কালুয়ার মতো এন্টিটি ওই বাড়িতে ছিল, ওটা তো কেউ বাঁচতই না। আজকে আমরা শেষ পর্যন্ত কি করলাম না, আমরা ঈশ্বরের হেল্প নিলাম। ঈশ্বরের হেল্প উপর কিছু হয় না, তোমাকে একটা টাইমে এসে ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে তোমাকে, নাহলে তোমার কাছে আর কোনো রাস্তা থাকবে না এই ক্ষেত্রে। সেটাই করতে হয়েছিল এখানে আমাদের বাড়িতে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা, এই মর্মান্তিক এক্সপিরিয়েন্স আমি অন্য কোনো বাড়ি থেকে করিনি, কিন্তু এরকম মানে একটা বাড়িতে 11খানা প্রেত চালান, মানে আজকালকার দিনে এটা কত ইজি হয়ে গেছে যে কাউকে আমি মারবো তার জন্য আমাকে এই জিনিসটা করতে হবে। দেখো ইউটিউব বলো, ইন্টারনেট বলো, এসে একটা জিনিস ভালো হয়েছে, একটা জিনিস খারাপ হয়েছে। একদম যে জিনিসপত্রগুলো মানুষের কাছে আগে অ্যাক্সেস ছিল না, কারণ আমি এটা বলতে পারছি একটাই কারণে, অনেক মানুষ তো স্পিরিচুয়াল হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করেন, তাদের থেকে যখন আমি এক একটা এক্সপিরিয়েন্স শুনি, বা ধরো আমি কোথাও ভিজিট করতে গেলাম তাদের বাড়িতে বলো, বা তাদের কেসটাকে সলভ করছি, সেই জিনিসটা করতে গিয়ে এমন এমন জিনিসের সম্মুখীন হতে হয়েছে, এমন এমন তুমি ভাবতে পারবে, আমি নাম বা ডিটেলস বলবো না। আচ্ছা, একটি মেয়ে, তার বাবা রয়েছে, মা রয়েছে, আচ্ছা, মানে এমন নোংরা একটা ব্যাপার করা হয়েছে, মেয়েটার বাবা মেয়েটার প্রতি আকর্ষিত, কি বলছো? নিজে জন্ম দিয়েছে। ইদানিং কালে আবার সৌভিকের খুব ইচ্ছা হয়েছে যে প্ল্যানচেট করার জন্য। প্ল্যানচেট, আচ্ছা, তুমি তো এইসব কাজ বহুদিন ধরে করছো, তো তোমার কি এরকম কি কলফল কিছু আসে? তারপর আমি বলবো কি ঘটনা আছে। আচ্ছা দেখো বিষয়টা হচ্ছে যে স্পিরিচুয়াল হেল্পের জন্য অনেকে কল করেন, ধরো কারোর বাবা মা মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সে সেই জিনিসটা চায় না, এটা মানতে চায় না যে ওর বাবা মা নেই, মানে একটা স্ট্রং কানেকশন। সেখান থেকে অনেকে বলে যে মৃত্যুটা যেহেতু স্বাভাবিক নয়, প্ল্যানচেট যদি করো, বা যেহেতু আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস করি, তো বলে যে আমার বাবার চার্টটা দেখে বলো মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল। তো এই জায়গাটা না, মানে মৃত মানুষের চার্ট কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। এবার প্ল্যানচেটও অনেকে করতে বলেছে। দেখো প্ল্যানচেট করে এই জিনিসপত্র বা কানেকশন বিল্ড আপ করা যায়, কিন্তু জিনিসটা খুব রিস্কি একদম, কারণ তুমি যাকে ডাকতে চাইছো সে হয়তো এলো না, অন্য কেউ চলে এলো, এই জিনিসটা হয়েছে। তারপর থেকে আমি আর কখনো প্ল্যানচেট করার যে রিস্ক, সেই রিস্কটা খুব একটা নিই না। আর এই রিলেটেড তার মানে কল আসে তোমার কাছে? এটা দেখো অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা বলা উচিত না, তাও আমি ইনিশিয়ালি বলছি, এটা মেনলি 12:30 থেকে 4:44 মধ্যে করতে হয়, জানলে তারপর তো ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, তারপরে খুব একটা ইম্প্যাক্ট করে না। তার কারণ কি, যে ওই 2 টাইমের মধ্যে না একটা মানে কি বলবো, ওটা ওয়ার্ল্ড তৈরি হয় পুরোপুরি। আর প্ল্যানচেট করার কিছু প্রক্রিয়া রয়েছে, তুমি ওই বোর্ডের মাধ্যমে ইয়েস বা নো এর মাধ্যমে তুমি করতে পারো। চার্লি বেকার একদমই কিছুই হয় না ওটা পুরোপুরি। তো সেই ক্ষেত্রে কি হয়, যে তুমি কাউকে মিডিয়াম করতে হবে, ঠিক আছে, তোমাকে এমন কাউকে ডাকতে হবে যে তুমিও তাকে চেনো, সে যারা যারা আছে তারাও প্রত্যেকে তাকে চিনতে হবে ফার্স্ট অফ অল। এবার তোমাকে সোল ফ্রেন্ডলি হতে হবে, যাকে তুমি মিডিয়াম করবে সবার শরীরে কিন্তু ইম্প্যাক্টফুল বা পেনিট্রেশন হয় না, ঠিক আছে, তোমাকে সোল ফ্রেন্ডলি হতে হবে। এবার তুমি ডাকছো একজনকে, চলে আসছো অন্য একজন, এটাও কিন্তু অনেক সময় হয়ে যায়, তখন তোমাকে করজোরে বলতে হবে যে ভুলবশত আপনাকে আমরা ডেকে ফেলেছি, আপনি চলে যান, কারণ তাকে ফেরত পাঠানো কিছু কিছু ক্ষেত্রে না খুব কঠিন হয়ে যায়, পাঠানো যায়। হ্যাঁ, আর আমি আরো একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে হলো যে মনে করো টিনেজার যারা সামহাও কোনো কারণে মারা গেছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কানেক্টেড হয়ে যায় একদম। আর যারা ওল্ড এজেস থাকবে
ওরা চায় না, খুব রেয়ার টু রেয়ার কেসে হয়, অনেকটা সময় লেগে যাবে এই ক্ষেত্রে। এই যে প্ল্যান সেটা বললে না যে সোল ফ্রেন্ডলি Friendly, হতে হ্যাঁ। হবে অ্যান্ড যে মিডিয়াম হচ্ছে তার উপরে আসবে, এই মিডিয়ামরা কিন্তু খুব বেশি দিন বাঁচে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কারণ তাদের যে দেহটা হুম। আমাদের যেমন ভাড়া বাড়ি হয়, হুম, হুম, হুম। তাদের দেহটা ওরকম টাইপের হয়ে যায় যে অন্য অনেকে এসে সেখানে তার স্পিরিটটাকে বাইপাস করে সে এসে থাকতে শুরু করে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা না মানে খুব প্রবলেমেটিক একটা জিনিস। আচ্ছা। আর এখন থেকে প্ল্যানচেট হয় না, প্ল্যানচেট সেই রবি ঠাকুরের আমল বা হুম, তার হুম, আমল, হুম, হুম। তার আগের আমল থেকে হয়ে চলেছে। বেসিক্যালি প্ল্যানচেট মানে কি, আমরা প্রেতকে আহ্বান করছি, ঠিক আছে? তো এই যে তুমি মিডিয়ামে যা কথা বললে, এই মিডিয়ামে একটু রাশিও একটু হালকা হতে হয়, আমি যেটা হুম, শুনেছি। আর হুম। এর একটা মানে দু ধরনের হয়। অ্যাকচুয়ালি তুমি কার্ডবোর্ডে যদি করো, ওই তোমার লাভ ভিজি বোর্ড, হ্যাঁ ভিজি বোর্ডে করো, তাহলে তুমি ইয়েস নো অ্যান্সার পাবে। আর এই মিডিয়াম থ্রু তুমি করলে এটা একটা অটো রাইটিং মুড থাকে, জানো তো? যে মানে হঠাৎ করে ওর মধ্যে চলে আসে, ওর চোখ কিন্তু বন্ধ থাকবে, তুমি পেন আর পেপার দেবে, ও মৃত্যুকালীন জবানবন্দি পুরোটা একদম হুবহু লিখে দেবে। হাতের লেখা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে থাকে। ভিজি বোর্ডে শুধু ইয়েস নো না, তুমি অনেক কিছুই জানতে আচ্ছা। পারবে, ঠিক আছে? ইয়েস নো একটা অপশন থাকে। হুম। ভিজি বোর্ডের যে ব্যাপারটা, এটা ওয়েস্টার্ন পোর্শনে খুব বেশি দেখা যায়। আমাদের এখানে একটা এই টেবিলটা আছে, এখানে এনে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, হুম। এই টেবিলে কিন্তু প্লাঞ্চেট করা হয়েছে। আচ্ছা। এটা দেখো, এটা খুব ভালোভাবে তুমি যদি হ্যাঁ, দেখো, তেপায়া টেবিলের মতো তেপায়া লাগছে আমার। টেবিল। হুম, 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 হুম। ঠিক আছে? তো এই টেবিলে কিন্তু প্লাঞ্চেট আচ্ছা। করা হয়েছে। আর মেনলি এইসব কাজ করবো বলেই বাড়ির থেকে দূরে থাকি বা আমার কাছে থাকি না, হুম। ঠিক আছে? অনেক ক্ষেত্রে অনেক লাইফ রিস্কের না, ব্যাপারে চলে understood, আসে। আমি বুঝতে পারছি জিনিসটা। তবে এই ভিজি বোর্ডের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফেক রিডিংও হয়, মানে ফলস রিডিং। একদম একদম একদম। তোমাকে এনার্জি কিন্তু তোমাকে কিন্তু অনেক সময় মিসগাইডও করতে পারে। বা ঠিক আছে? অনেক সময় এনার্জি আসে না, হুম। চারজন একটা জিনিসে আঙুল দিয়ে রয়েছে, তো হুম, হুম, প্রত্যেকের একটা মোটো নিউরন অ্যাক্টিভিটি রয়েছে। হুম। একজন একদিকে টানছে, আরেকজন আরেকদিকে টানছে। হুম, হুম। তো ধরো একটা সাইডে চলে গেল, হ্যাঁ, তো মনে হবে যে তার কন্ট্রোলের জন্য কিন্তু সেদিকে যাচ্ছে না। এক্স্যাক্টলি, একদমই। এটা একটা ফেক হ্যাঁ। সিমটমস যে স্পিরিট হুম, এসছে। হুম, হুম। আর স্পিরিট এলে না বোঝা যায়। হ্যাঁ। আগের দিন আমি যে বাড়িটাতে গেছিলাম, যেটা নিয়ে কথা বলছিলাম ইনিশিয়ালি, আমার বাড়িতে আমার বন্ধু ছিল ইভান, ঠিক আচ্ছা। আছে? আমাদের রেকর্ডিং করার কথা ছিল, রাতে পডকাস্ট করার কথা ছিল কিছু একটা বিষয় নিয়ে, লয়ের কোনো একটা পডকাস্ট করার কথা ছিল। আমরা সেই সময় বেরিয়ে গেছিলাম, এবার ফিরতে অনেক রাত হয়ে গেছে এইসব কেসের জন্য। ও বারবার বলছে স্টুডিও রুমের দরজাটা খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ Automatically? হচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু আওয়াজ পাবে না, কারণ এটা পুরো ফোম করা, হুম, সাউন্ড হুম, প্রুফ হুম, করা হুম, জায়গাটা, হুম, একদম। বাট স্টিল আওয়াজ পেয়েছে। এরকম আরো অনেক কিছু হয়েছে। এবার যখন আমরা এরকম টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করি না, মানে আমাদের নিজেদের খুব প্রোটেক্টেড অবস্থায় থাকতে হয়। তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে এত জায়গায় ভিজিট করতে যাও, তো তুমি কিভাবে বোঝো কোনো বাড়িতে কোনো প্রবলেম আছে বা নেগেটিভিটি আছে বা নেগেটিভ এন্টিটি আছে? দেখো, এইটা মানে অ্যাকচুয়ালি তোমাকে আমি পুরো ডিটেলসেই বলছি যে কিভাবে বোঝা যায়। তুমি দেখতে পারবে, ফার্স্ট অফ অল ওদের বাড়ির মধ্যে না একটা, আমি যখন আমি পার্টিকুলার আমার এক্সপিরিয়েন্স বলছি, ওই বাড়িগুলো অন্যান্য বাড়ির তুলনায় একটু আলাদা হয়, আচ্ছা। ঠিক আছে? ওই বাড়ির মধ্যে ফার্স্ট অফ অল আমি গেলে আমার গা ভারী হয়ে যায় ফার্স্ট অফ অল। আর তার মধ্যে কি দেখা যাবে যে এরকম ওই খাবার নষ্ট হয়ে যাওয়া, ওদের মুখ থেকে যেটুকু শোনা, খাবার নষ্ট হয়ে যাওয়া, বাথরুমে কোনোদিনও জল শুকাবে না, এটা হুম, একটা খুব মারাত্মক বিষয়। যে তুমি দেখবে যে তুমি রাত্রিবেলা দেখি হয়, অনেক সময় আমরা টয়লেট ইউজ করি না, ইউজ করা হয় না, সেক্ষেত্রে একটা শুকনো থাকে। ওই হুম। বাড়ির কিন্তু বাথরুম কোনোদিনও শুকনো তুমি পাবে না, ঠিক আছে? আর বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করবে। এই যে বাড়ির ঘটনাটা তোমাকে বললাম যে কেন পোড়া গন্ধ পাওয়া যেত, যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুরো একটা এন্টায়ার ফ্যামিলি শেষ হয়ে গেছিল, ওই কারণে কিন্তু ওই গন্ধ পাওয়া যেত বাড়িটার মধ্যে। ইভেন তোমাকে যে বাড়িটার কথা বললাম, হুম, ঠিক আছে, হুম, অদ্ভুত অদ্ভুত গন্ধ পেয়েছি আমি। হুম। কখনো পেচ্ছাপের গন্ধ, আচ্ছা কখনো মনে হচ্ছে যে কেউ খুব হাই জর্দা দেওয়া পান খাচ্ছে, আচ্ছা সেটার গন্ধ। আচ্ছা। আবার অনেক ক্ষেত্রে কি বলবো, মানে একটা আঁশটা নিয়ে একটা ঘাম জড়ানো হুম, একটা হুম, গন্ধ, ঠিক আছে? এরকম টাইপের গন্ধ কিন্তু পাওয়া গেছে আমি যে বাড়িটাতে বুঝতে পারছি, ভিজিট করেছি বুঝতে পারছি। রিসেন্টলি। এগুলো হয়ে থাকে। প্লাস বাড়ির মধ্যে আনাচে কানাচে ড্যাম্প তুমি পাবেই, দেওয়ালে ফাটল, ড্যাম্প, এগুলোই পাবেই তুমি। আর ওই বাড়ির মধ্যে তুমি যখন রেগুলার এই জিনিসগুলো করতে আরম্ভ করবে না, এই আমি যেমন বিভিন্ন বাড়িতে যাই, এখন রেগুলার যেতে যেতে কি হয়, ধরো আমি কোনো বাড়িতে পা রাখলাম, তো একটা অদ্ভুত অনুভূতি, আমার গা অটোমেটিক্যালি ভারী হয়ে যাবে, গায়ে কাটা দিতে আরম্ভ করবে, তখনই বোঝা যাবে না যে এই বাড়িতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, বুঝতে পারছো? ওকে। আর এরকম আমি তোমাকে একটা ঘটনা বলছি যে এই ডিউরিং প্ল্যানচেট করার টাইমে একবার আমরা করেছিলাম সবাই মিলে। তো কি হয়েছে, কিভাবে করেছিল বলো একটু ওটা process আমরা টা? করেছিলাম কিভাবে বলতো, ওই একটা কি বল, কাঁসার থালা বা কাঁসার বাটি, সবাই আঙুল রেখে চারদিকে মোমবাতি দিয়ে করা হচ্ছিল। এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ ছিল। একজনের মানে পিসি বা মাসি খুব ভালো এই প্রক্রিয়াটা জানতো,
ঠিক আছে, তো আমাদের বলেছিল আমাদের ভূত দেখাবে, এরকম একটা ব্যাপার হয়েছিল, ভূত দেখাবে। তো আমরা ডিটারমাইন্ড ছিলাম যে ভূত দেখবো না, কারণ ভূত যদি ও দেখাতে না পারে তাহলে আমাদের এন্টার টিমকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো আমরা একদম ডিটারমাইন্ড যে আমরা কিছু বিরিয়ানি দুষ্টুমি খেয়ে করবো আসবো। কিছু একটা, যাতে কিছু নাও দেখাতে পারে আর আমরা যাতে বিরিয়ানিটা জিততে পারি। তো ওরকম চলছিল, চলতে চলতে কি হয় যে ওই কিছু হয়নি ওই দিনকে। আলো জ্বালানোর পর ওদের বাড়িতে না একটা বন্ধ ঘড়ি ছিল, বন্ধ ঘড়ি ছিল, ঘড়িটা 8:15 নাগাদ বন্ধ হয়ে গেছিল, সকাল 8:15 বা রাত্রি 8:15 নাগাদ ঘড়িটা বন্ধ হয়ে গেছিল। প্ল্যান চেট করার পর আমরা যখন লাইট জ্বালিয়েছি, হাসাহাসি করছি, তো আমরা দেখছি 10:40 বাজে, আর সবার ঘড়িতে ওই টাইমটা ওটাই দেখাচ্ছিল, 10:40। এটা একটা অবাক করা ঘটনা, মিস্টিরিয়াস ঘটনা। আমি তোমাকে এখনো বলছি, আমার মানে ওই দিনটার কথা মনে পড়ছে। যেই ঘড়িটা আমরা এসে দেখতাম যে 8:15 বাজে, ঘড়িটা কেউ হাত দিত না, অনেকটা উপরে ঘড়িটা ছিল, যে আমরা বলতামও ওই ঘরে আমরা ক্যারামবোর্ড ট্যারামবোর্ড অনেক কিছু খেলতাম, যে এই ঘড়িটা 8:15 কি সারা জীবন বেঁচে থাকবে, ওই জন্য টাইমটা আমার মনে রয়েছে। তারপরে যখন আমরা প্ল্যান চেট করে আমরা ঘড়িটা দেখি যে 10:40, ওই ঘড়িটার কারেক্ট টাইম দেখাচ্ছে, কিন্তু অথচ কোনো সেকেন্ডের কাটা নড়ছে না। তোর মাসি আমাদের বলছিল যে তোমরা করেছিলে, তোমরা খুব টেন্টালাইজিংলি ক্লোজ ছিলে, আরেকটু তোমরা যদি প্রচেষ্টা করতে হয়তো তোমরা সিদ্ধিলাভ দেখতে পেতে বা কিছু হতো। ঠিক আছে, এই জিনিসটা বলতে বলতে আমার ব্লাডি মেরির এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেল। ওকে, আমি আমার চ্যানেলে কিউরিও ফাইটে ব্লাডি মেরি যে চ্যানেল মানে চ্যালেঞ্জটা রয়েছে সেটা করেছিলাম। আমি জানি না তুমি দেখেছো, দেখেছি, আমি দেখেছি। আচ্ছা, তো ওখানে বহু পুরনো ভিডিও, ওটা বহু পুরনো, 2019-এ, ঠিক আছে, ব্ল্যাক স্ক্রিন ছিল তখন পিছনে। হ্যাঁ, ব্যাপারটা কি, মায়নার সামনে একদম অন্ধকারে গিয়ে একটা পার্টিকুলার টাইমিং এ রাতে 3বার ব্লাডি মেরি বলতে হবে, ঠিক আছে, আর পুরো বাড়ি ফাঁকা হতে হবে। ব্লাডি মেরি ব্লাডি মেরি ব্লাডি মেরি 3বার বলেছি, ক্যামেরা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে। এখনো কিউরিও ফাইটে ব্লাডি মেরি বলে সার্চ করলে পাওয়া যাবে ভিডিওটা। আচ্ছা, জিনিসটাই না মানে কোনো আশ্চর্যজনক কোনো ব্যাপার হয়নি। তারপরে ব্লাডি মেরি স্টোলিও চাইল্ড এরকম কিছু একটা বলতে হয়, যদি ও না আসে এটা রাগিয়ে দিয়ে, তারপর এটা একটা বাচ্চা একটা গেম আমি এক্সপেরিমেন্ট করে দেখতে দিয়েছিলাম হয় কিনা। আমি কিচ্ছু দেখতে পাইনি, আয়নাতে কিচ্ছু দেখতে পাইনি। বাট পরে আমি যখন ভিডিওটা এডিট করেছি, আপলোডও করেছি, আমাকে আমার একটা কলেজের ফ্রেন্ড, ঠিক আছে, জানায়, তখন তো কলেজ চলছিল, কলেজের ফ্রেন্ড জানায় যে কৌস্তভ, তুই যখন ব্লাডি মেরি বলছিলি সেই সময় একটা কুকুর চিল্লাচ্ছে, যতবার ব্লাডি মেরি বলেছিস ততবার কুকুর চিল্লিয়েছে। ভিডিওটাতে আছে এটা? হ্যাঁ আছে, দেখবে খেয়াল করে। আর যখনই আমি চুপ করে যাচ্ছি তখন কিন্তু কোনো আওয়াজ নেই, বা অন্য কোনো কথা বলছি আওয়াজ নেই কুকুরের। বাট ব্লাডি মেরি যখন বলছি তখনই আওয়াজটা রয়েছে। আমি 2 তলার ওপরে একটা ঘর, যেখানে সবকিছু এরকম প্যাকড আপ ভাবে বন্ধ। আমি যখন বলছি নিচে যদি কোনো কুকুর থাকেও সে তো শুনতে পাবে না, তাই তো। তাহলে সে যখনই বলছি তখনই চেল্লাচ্ছে কেন, তাছাড়া চেল্লাচ্ছে কেন? এটা যারা যারা দেখেনি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ ডেফিনেটলি খেয়াল করে দেখো, এই জিনিসটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছিল। আর প্ল্যানচেট করতে গিয়ে একটা প্রবলেম আমাদের যেটা হয়েছিল, আমি একদম ডিটেলসে যাবো না, একটা বন্ধু ছিল আমাদের, যে বন্ধুটা একটুখানি ইমোশনাল আপ ডাউন চলছিল। এবার একসাথে দেখা করে আড্ডা ফাড্ডা মারা এইসব করার জন্য আমরা একদিন দেখা করেছিলাম। দমদমের ওদিকে একটা বাড়ি ছিল ওদের। আমরা যা করার করেছি, পজিটিভ নেগেটিভ বলছি না। পরের দিন সকালে ও কিন্তু নিজের হাত কেটে পড়েছিল। বুঝলাম না, হাতের মধ্যে ব্লেড দিয়ে বা কিছু দিয়ে এরকম 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 ভাবে ছিল, এরকম ভাবে হাতটা ছিল, টপ 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 করে রক্ত পড়ছে। ওর মা গেছে দেখে, তো মানে কি বলবো কি হয়েছে। আফটার দ্যাট ওকে ঝাঁকুনি দিয়ে করেছে, ও উঠে পড়েছে, মানে মারা যায়নি কিন্তু, বুঝতে পারছি, ঠিক আছে, মানে শিরার জায়গায় কাটেনি, মানে শক্ত জায়গায় করেছে, বুঝতে পারছি। আর এই জিনিসটা আমার খুব মাথা গরম হয়, যদি কেউ হাত ফাত কাটে বা কিছু করে, মনে দিয়ে দিই একটা। আমরা যখন ওর সাথে কথা বলছি, ভাই এরকমটা করেছিস কেন, মানে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছে, বা আমরাও এসছি, বলছে ভাই আমি তো জানি না। আর বিশ্বাস করবো, ওর মানে মানে যদি ব্লেডটা দিয়ে করে, ব্লেডটা তো আশেপাশে থাকবে, তাই তো, তাই তো, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। এরকম ভাবে কেটে বাইরে ফেলে দিয়ে চলে আসবে, এরকম ভাবে সারা রাত থাকবে, কারণ নেই কোনো। তাই তো, আমরা কিন্তু কোনো ব্লেড ফ্লেড কিচ্ছু হয়নি। বলছে ভাই আমি করিনি এটা। আচ্ছা। আর এই ছেলেটা মিডিয়াম হয়েছিল। ও, এটা বেশি দিন বাঁচে না মিডিয়াম যারা থাকে, না মানে যেদিন মিডিয়াম হয়েছে সেই রাতে যখন শুতে গেছে এরকম ব্যাপারটা হয়েছে। আমাদের একজন বন্ধু আর খুব বেশি অ্যানিমে দেখতো তো, ঠিক আছে, বুঝতে পারছি, মানে চুল ফুল একটু মানে একটু অ্যানিমে টাইপের, মানে জাপানিজ স্টাইল ফলো করতো একটু, ঠিক আছে। ও লিটারালি বলছি, মানে ও কখনো মানে ওই
মানে অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম হাত কেটে কেউ পড়ে থাকবে যখন কখনোই আমরা না। কেউ নেই। তাই তো, অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে সূর্য, মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। বুঝতে পারছি। তুমি কিছু একটা বলছো। আমাদের বিধাননগরেও একটা বন্ধু, আমাদের এই বিধাননগরেই, ওরাও একবার প্ল্যানচেট করেছিল। প্ল্যানচেট করতে গিয়ে ওটা এতটা সিরিয়াস হয়ে যায় যে কাল ভৈরবের সাহায্য নিতে হয়। কাল ভৈরবের ব্যাপারটা একটু বলো তো। কাল ভৈরবের ব্যাপারটা কিভাবে তোমাকে সাহায্য দেখো, নিতে হয়েছিল? অ্যাকচুয়ালি মহাদেব শিব ঠাকুর যখন উনি ক্রিমিশন গ্রাউন্ডের বাইরে থাকে, হুম। তখন উনাকে তুমি দেখতে পাচ্ছ মা পার্বতী বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে। যখনই উনি ক্রিমিশন গ্রাউন্ডে এন্টার করে যায় না, শ্মশান, হ্যাঁ, তখন কিন্তু উনার সব থেকে ভয়ঙ্কর রূপ, যাকে হুম। বলা হয় ভৈরব। আর ভৈরবেরই সবচেয়ে প্রাইম ভার্সন, মানে হায়ার ভার্সন হচ্ছে কাল ভৈরব। আর কাল ভৈরবের এক্সট্রিম ভার্সন হচ্ছে মহাকাল ভৈরব। ঠিক আছে? তো মহাকাল ভৈরবের মাধ্যমে বা কাল ভৈরবের মাধ্যমে যদি তুমি কোনো কাজ করো, সেম লাইক মা বগলামুখী, এইগুলোতে কি হয়, শত্রু দমন হয়, কাজ খুব ভালো হয়। হুম। দেখবে তুমি যারা উকিল থাকে, যারা কেস কামারিতে ব্যস্ত থাকে, তারা কিন্তু সবার প্রথমে এই দুজনেরই শরণাপন্ন হয়ে থাকে। ঠিক আছে? কারণ শত্রু বিনাশ বা শত্রু দমনের জন্য আর খুব দ্রুত কাজ হয় এদের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বগলামুখী মায়ের ব্যাপার তো জানি আমি। হুম। ঠিক আছে। কাল ভৈরবের বিষয়টা আমাকে বেশ 1-1.5 বছর ধরে আকর্ষণ করছে। আচ্ছা, প্রপার কোনো গুরু পাইনি বলে আমি ওইদিকে এখনো আচ্ছা। যেতে পারিনি তন্ত্রের ফিল্ডের মধ্যে যেটুকু কাল ভৈরবের কাজ মন্দিরে কোথাও করার। যাওয়া হয়েছে? না। কাল ভৈরবের মন্দিরে শরাব মদ চড়ানো হয়। তার কারণ হচ্ছে যে ওই মন্দির থেকে কথাই আছে, তুমি যদি যাও কখনো, তাহলে তোমার যে কোনো একটা খারাপ স্বভাব তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, আর সেটা তোমাকে ওখানে ত্যাগ করে আসতে হবে। হুম। ঠিক আছে? তো ওই কারণের জন্য কিন্তু ওখানে দেখবে সিগারেট, তারপর তোমার ওই যে মদ, সবকিছু কিন্তু ছড়ানো হয় যে আমি এটাকে আর নেক্সট টাইম আর নেবো না, উপলব্ধি করবো না। তুমি যখন থেকে বেরোলে তোমাকে তোমার প্রমিস রাখতে হবে। ঠিক আছে? অনেক ব্যাপার থাকে, ছোট ছোট ব্যাপার, আমাদের যেটুকু শুনে জানা সেটুকুই তোমার কাছ থেকে আমি, মানে তোমার কাছে শেয়ার করি আমি। ঠিক আছে? তোমার কি মনে হয় এই যে প্ল্যানচেটে মিডিয়ামকে হালকা রাশি হতে হয়, এটা কি ম্যাটার আদেও করে, হালকা রাশি ভারী রাশি বিষয়টা? অ্যাকচুয়ালি এই ভারী রাশি হালকা রাশির যে ব্যাপারটা, এটা আমার কখনোই অ্যাকিউরেট মনে হয় না। এটা আমি অনেক সময় বলেছি, তুমি আবার জিজ্ঞেস করলে আমি তাই জন্য একটু জানাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে ভারী রাশি বা হালকা রাশি, এয়ার এলিমেন্টস যেগুলো রয়েছে সেগুলোকে হালকা রাশি হিসেবে মোটামুটি কনসিডার করা হয়। এবার তুলা হালকা রাশি, কোনটা? অনেকে তুলাটাকে তুলো ভাবে। তুলা হচ্ছে দাড়িপাল্লা, একদম। সেটাকে তুলো ভাবে। তো হালকা রাশি এরকম একটা ব্যাপার এসছে। বেসিক্যালি তোমার চার্টে তোমার যদি লগ্ন থেকে রাহু 6th থাকে বা 8th হাউসে থাকে, ওকে, সেই ক্ষেত্রে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলো বা যাই বলো, এইগুলো ফেস করার চান্সেসটা বেড়ে যায়। এক্স্যাক্টলি। কেতু যদি ষষ্ঠে থাকে, হুম। তাহলে তোমার ওপর তোমার নিজের ওপরে ব্ল্যাক ম্যাজিক হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, থাকে মানে হয়, বা বাস্তুদোষ হতে পারে বাড়ির মধ্যে। বাস্তুদোষও হতে পারে। হুম। আর কেতু চন্দ্র যদি একত্রে থাকে বা রবি রাহু যদি একত্রে থাকে, সেই ক্ষেত্রে গ্রহণ যোগ দেখা যায়। আচ্ছা, এবার যখন গ্রহণ যোগ দেখা যায়, হুম। তখন এরকম যে প্রবলেমসগুলো, এই প্রবলেমসগুলো আরো বেশি তোমার সামনে চলে আসে। আচ্ছা, মানে বেশি করে এইসব জিনিসের মানে সম্মুখীন তাকে হতে হচ্ছে। একদম একদম একদম। আন্ডারস্টুড। মানে অনেক ক্ষেত্রে বলা হয় যে শনি এবং মঙ্গল যদি একত্রে থাকে, একটা বীজ যোগ তৈরি হয়, যেটা কোনো নেটিভের চার্টে খুব বাজে একটা এফেক্ট ফেলে। একদম। তো এই যে ব্যাপারটা ভারী রাশি বা হালকা রাশি, রাশি একটা জাস্ট এইটুকু একটা ব্যাপার। রাশি ম্যাটার করে, মনটা, তোমার মন রাশি থেকে জাজ করা হয়, তোমার দেহ লগ্ন থেকে জাজ করা হয়। তো রাশি লগ্নের সাথে আরো অনেক অ্যাসপেক্ট রয়েছে, অনেক পারমুটেশন কম্বিনেশন রয়েছে। আমরা যে দৈনিক রাশিফল দেখি বা কিছু দেখি, এটা একটা সামগ্রিক ব্যাপার। যেদিন যে রাশিফল দেখে আমরা কাজটা করি যে আজকের দিনটা ভালো, আজকের দিনটা বাজে, নিজের ব্যক্তিগত যে বার্থ চার্ট সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। জেনারেলাইজড রাশির যে প্রেডিকশন বা আজকের মাসটা কেমন যাবে, আজকের দিনটা কেমন যাবে, এইভাবে তুমি যদি দেখো, মিলবে না, অনেক ক্ষেত্রেই মেলে না, কিছুটা পোর্শন মেলে। তো তেমনই আমি যেটা বলতে চাইছি, এই যে ভারী রাশি বা হালকা রাশি, এটা একটা সার্বজনীন একটা ব্যাপার। তোমার সিংহ রাশি হওয়া সত্ত্বেও তুমি কিন্তু এইসব ব্ল্যাক ম্যাজিক, ভূত প্রেত, পিশাচ, এইসব কোলের সম্মুখীন হতে পারো। ঠিক আছে? আবার তোমার তুলা রাশি, বাট তুমি কোনো কিছু ফিল নাও করতে পারো, এই জিনিসটা হয় মেন। আন্ডারস্টুড। এবার দেখো, মেন ঘটনা হয়ে যাচ্ছে, তুমি এই রাশি কথাটা বললে, এই মিডিয়ামদের সবসময় সবাই বলে থাকে যে এদের হালকা রাশি প্রযোজ্য, কারণ যেহেতু এরা সোল ফ্রেন্ডলি হয়, ওদের মধ্যে সোল প্রেডিকশন করে। তুমি যেটা বলে, আমি তোমার সঙ্গে পুরোপুরি একই মত, যে এটা আমি খুব একটা মানি না এই জিনিসটা। বুঝতে পারছো? আর সবচেয়ে বড় কথা, আমার কাছে তোমাকে বারবার করে বললাম যে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে, তো
তারাও আমাদেরকে অনেকবার প্রশ্ন করে যে আমার রাশি হালকা বলে কি আমরা এই জিনিসটা ফেস করছি, আমার রাশি ভারী বলে কি আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি না, অনেকে বলে। এই যেমন মানকুণ্ডুর কেসটা তোমাকে বলছিলাম আমি ওভার দ্য কলে, ঠিক আছে, মানকুণ্ডুর কেসটা থেকে বারবার করে ফোন করছে ভদ্রলোক, আমাকে বারবার করে আসার জন্য বলছে যে আমি এখন রয়েছি বাড়িতে, আপনি যদি পারেন একটুখানি এসে ঘুরে যান, ঠিক আছে। আমি মনে করি তুমি আমার সাথে চলো এবারে, আমার তো যাওয়ার খুব ইচ্ছা করছে, মানে আমি তোমাকে এটা ইনসিস্ট করছি তুমি ধরে নাও, তুমি আমার সাথে এবারে চলো, আমরা দুজন এবারে জয়েন্ট অপারেশন করবো এখানে, ঠিক আছে। করা যেতেই পারে। এই পডকাস্টটা যারা যারা দেখছেন, ফার্স্ট অফ অল আমি এই জায়গাতে আসছি, যার বাড়ি তাকে জানাও আগে, ঠিক আছে, তার থেকে আগে পারমিশন নাও। যদি তিনি রাজি হন, আর আমাদের অডিয়েন্স যদি চায়, কিউরিও ফাইটের কৌস্তবের আড্ডার অডিয়েন্স যদি চায় যে আমি যাই সেখানে, কমেন্ট করে জানান আপনারা, তাহলে ডেফিনেটলি তুমি আমি একসাথে ওই জায়গাটাতে ভিজিট করবো, আর কি কি হয়েছে বা না হয়েছে সেই জিনিসটা তুলে ধরবো। একদম। আর মানকুণ্ডুতে না যাওয়ার কিছুই নেই, আমার দিদির বাড়িও রয়েছে ওখানে। ওনার সরি, ওরকম কোনো মোটিভ নেই যে একে নিয়ে যাবে না, ওনার মেন উদ্দেশ্য হচ্ছে প্রবলেমটা সলভ আউট করা। বাট আমি জানি আমার থেকে ভালো তুমি করবে, কারণ তুমি দীর্ঘদিন ধরে এই কাজটা করে এসছো, তোমার প্রসেস একরকম হবে, আমার প্রসেস অন্যরকম হবে, কিন্তু আমি তোমাকে ফলো করবো। আমি ওই কারণে বলছি যে এবার তুমি আমার সাথে চলো, ভদ্রলোক বহুদিন ধরে ফোন করছে, একবার কেসটা দেখে আসো। প্রবলেমটা কি ক্রিটিক্যাল? খুব প্রবলেমটা ক্রিটিক্যাল, মানে ভীষণই ক্রিটিক্যাল বলতে। কিরকম? তার কারণ হচ্ছে ওনার যে বৌমা, উনি অন্তঃসত্ত্বা, আচ্ছা, ঠিক আছে। তো ওনার যে হাজবেন্ড, মানে ওনার ছেলে যে আছে, উনি কোনো রাজনৈতিক গোলযোগের কারণের জন্য ওনাকে মার্ডার করে দেওয়া হয়, ঠিক আছে। আমি এটা প্রকাশ্য দিবালে সবকিছু বলছি না, তোমাকে আমি অফ দ্য কল বলেছি ঘটনাটা কি হয়েছে অ্যাকচুয়ালি। তারপর থেকে ওই ছেলেটার উপরের ঘরটা, যে ঘরটা ওই ছেলেটা থাকতো, ওই ঘরটাকে পুরোপুরি দখল করে রেখে দিয়েছে। কে? ছেলেটা। মানে উপরের ঘরে গেলে দেখা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। এবারে মেন ওরা যেটা সন্দেহ করছে সেটা হচ্ছে যে ওই যেহেতু মহিলা প্রেগনেন্ট রয়েছে, বাচ্চাটাকে দেখার জন্যই বারবার করে আসছে। অ্যাকচুয়ালি এটা ইনকমপ্লিট একটা কি বাসনা বলতে পারো তুমি, এটা যে বাচ্চাটাকে দেখার জন্যই বারবার করে আসছে। যেহেতু বাবা হওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা তো আর দেখা হলো না ওর। মানে বিষয়টা কিরম বলতো, ভয়েরও আছে, আবার একটা সিম্পেথি জায়গায় আমার কাজ করছে। বুঝতে পারছি, মানে খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে। আমি ওই কারণেই বললাম যে তুমি আমার সঙ্গে চলো, এবার একটা জয়েন্ট অপারেশন হোক, দর্শকও দেখুক যে কিভাবে অ্যাকচুয়ালি হয় জিনিসটা। আমি সবকিছু হয়তো তুলে ধরা যাবে না, হ্যাঁ সবকিছু যাবে না, কিছুটা আমরা দেখাতে পারি। হ্যাঁ ইনিশিয়াল স্টেজে যেটুকু হয় সেটুকুই করা যায়। নিশ্চয়ই যাওয়া যেতে পারে সূর্য। তারপর ঘটনাটাও শেয়ার করে যাবে। হ্যাঁ, মানে কি কি আমরা ফেস করলাম ওখানে, যদি ফেস করি, সব জায়গায় তো ফেস হয় না, ঠিক আছে। মানে ঘটনার সময় বলতে ভালো লাগে, উপকৃত হলো। এক্স্যাক্টলি, ঠিকই বলছো। উপকৃত, দেখো আমার মনে হয় না আমি স্পেসিফিক্যালি বলছি আমি কাউকে কোনো উপকার দিয়েছি বা কিছু করে, যা করে ভগবান করে, ঠিক আছে। উই আর জাস্ট দ্য মিডিয়ামস। মানে কাউকে যদি আমি বলি আমি তোমাকে ভালো করে দিয়েছি হ্যান ত্যান, আমি এই জিনিসটা একদম মানি না। কারণ দেখো আমি একদম গ্রাউন্ড জিরো থেকে, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তো মানে উঠছি, ঠিক আছে। আমি সবসময় গ্রাউন্ডেড থাকি। এখনো তুমি তো এসছো, দেখেছো আমার বাড়িতে কিন্তু কোনো মানে খাট নেই, বিছানা নেই, ঠিক আছে। আমি এখনো মাটিতে শুই, এখনো মাটিতে বসেই খাবার খাই, টেবিল আছে তা সত্ত্বেও মাটিতেই খাই। তো আমার কি মনে হয় জানো তো, যে এরকম টাইপের প্রবলেমের মধ্যে যখন কোনো মানুষ রয়েছে, সবকিছু ভুলে গিয়ে আগে দেখতে হবে তার প্রবলেমটাতে সলভ হচ্ছে কি। ঠিক, বাকি মানে এখান থেকে একটা ভিডিও হবে, সেটা মানুষকে দেখাবো, এরকম তো হাজারটা কেস রয়েছে। আমি তো সেগুলো প্রকাশ্য জায়গাতে আমিও নি, ঠিক আছে। একটা সময় বলেছিলাম কিউরিও ফাইটে যে আমাদের এমন এমন কেস রয়েছে যেগুলো আমি আনতে পারবো না, এতটা প্রবলেমেটিক, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ সূর্য কৌস্তবের আড্ডাতে আবারও আসার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আই থিঙ্ক মানকুণ্ডুতে দেখা হবে। আর খুব ভালো থাকো, হ্যাপি থাকো, ঠিক আছে। আমিও চাই যে সবার জন্য প্রবলেমটা সলভ আউট হয়ে যাক খুব ভালোভাবে। একদম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। আপনি যদি আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আর হ্যাঁ, আপনারা যদি কোনো রকমের ঘটনা শেয়ার করতে চান, আমার সাথে এরকম একটা পডকাস্টে বসতে চান, তাহলে যোগাযোগ করুন গিভেন নাম্বারে, যেটি রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে পরের সপ্তাহে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।